এই পতিতা মেয়ে, এইদিকে আয়। তোদের মতো পতিতাদের এত ছাড় দেবার সময় আমার নেই। 10,000 চেয়েছিস, 20,000 নগদ দিছি। সো আমিও ওই রকমই ভাবে কাজ চালাবো। এইদিকে তাড়াতাড়ি আয়, শালীর পতিতা কোথাকার। আপনার টাইম নষ্ট হচ্ছে তো। প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন, আমি প্রস্তুত। একটা হ্যাঁচকা টান দিতেই মেয়েটার পুরো শাড়ি খুলে নিচে পড়ে গেল। পরনে শুধু আর মাত্র 2টা কাপড়। মেয়েটা তখন কেমন 2 হাত দিয়ে মুখটা গুজে রেখেছে, আর এমন বস্ত্র অবস্থায় মেয়েটাকে দেখে নিজের ভিতর ভাবটা পুরো জেগে উঠছে। তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। তাই আস্তে আস্তে ওর সামনে গেলাম। ওর মুখ থেকে হাতটা সরাতেই দেখতে পেলাম কেমন ভয়ার্ত চোখ জোড়া দুটি পানিতে চলাচল করছে। গোলাপি রঙের ঠোঁট দুটি কেমন করে কাঁপছে। মনের ভিতর তখন ভাবটা আরো তীব্র হয়ে গেল। মুহূর্তেই ওর ঠোঁট দুটি আমার দখলে নিয়ে নিলাম। ও কেমন হাত দিয়ে বাধা দিতে গিয়ে পারল না। খাটের ওপর ওকে ধাক্কা মেরে ফেলে দিলাম। খাটের ওপর শুয়েই মেয়েটা কেমন ভয়ে কাঁপতে শুরু করলো। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ 20,000 টাকার বিনিময়ে ও আমার সাথে রাত কাটাতে এসেছে। কি ভাবছেন টাকার কথা কেন বললাম? ও আমার নিজের বউ না, আর মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে এনেছি। পতিতা, হ্যাঁ ও একটা পতিতা মেয়ে। গভীর রাতে যখন মদ খেয়ে সিগারেট টানতে টানতে মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, ঠিক তখনই অনুভব করতে লাগলাম কেউ আমাকে পিছন থেকে ফলো করছে। পিছনে তাকাতেই দেখলাম একটা মেয়ে আমার পিছু নিচ্ছে। মহিলা ছিনতাইকারী না তো? আমার সাথে আবার তখন প্রায় লাখ টাকার উপরে ছিল। প্রতিদিনই হাজার হাজার টাকা নেশা করি আমি। বড়লোক ঘরে নষ্ট ছেলে আমি। বাবা মা কেউ নাই, আছে বুক ভরা কষ্ট আর কোটি কোটি টাকা। যাই হোক, মেয়েটার দিকে মাতাল অবস্থাতেই তাকালাম। দেখলাম মেয়েটা বোরকা পরে আছে। তখন একটু অন্যরকম লাগতে শুরু করলো। এই মেয়ে, এভাবে পিছু নিচ্ছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? মেয়েটার এমন চুপ করে থাকার কারণে বিরক্ত নিয়ে চলে আসতে লাগলাম। একটু পরে দেখলাম মেয়েটা আবারও আমার পিছু নিচ্ছে। ওই মেয়ে, তোর সমস্যা কি বলতো? কিছু বলতে গিয়ে থেমে গেল। কি বলবি বল, নয়তো আমার পিছু ছাড়। আমাকে কিছু টাকা দিবেন? টাকা চাওয়ার কথা শুনে একটু অবাক লাগলো। তোকে টাকা দেবো কেন, আর কত টাকা দিব? জি, 10,000 দিলেই হবে। তোকে এতগুলো টাকা কেন দিতে যাব? আমার কি লাভ এতে? কথাটা শুনে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেললো, আর তারপরই বলল, বিনিময়ে আপনি আমাকে সারা রাতের জন্য পাবেন। লাগবে না, তোকে টাকা দিতে পারবো না। বলেই হাঁটতে যাব, ঠিক তখনই ও আমার পায়ে পড়ে গেল আর অনেক কান্না শুরু করে দিল। প্লিজ আপনি না করবেন না। টাকাটা আমার অনেক প্রয়োজন। আর আমাকে দেখলে আপনি হয়তো না করবেন না, কারণ আমার ভেতর রূপ সব আছে। প্লিজ আপনি না করবেন না। 10,000 টাকা না দিলে 5,000 টাকাই দিন। টাকাটা আমার অনেক দরকার, প্লিজ। তো দেখি তো তুই কেমন দেখতে। বলার পরই মেয়েটা বোরকার নিকাবটা খুলে ওর মুখটা বের করলো। মুখটা খুলতেই আমি কেমন অবাক হয়ে গেলাম। চেহারাটাতে এত পরিমাণ মায়া যে যেটা লিখে প্রকাশ করতে পারবো না। পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এমন একটা মেয়ে কিভাবে নিজেকে টাকার বিনিময়ে এভাবে অন্যের হাতে তুলে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। যাই হোক, মেয়েটাকে আমার হেব্বি লাইক হয়েছে। তাই 10-এর পরিবর্তে 20,000 টাকা দিব বলেই মেয়েটাকে আমার বাসায় নিয়ে গেলাম। আজ সারা রাত করবো। এমন একটা সুন্দরী মেয়েকে ভাবতেই মনের ভিতর কেমন খুশিতে নাচতে লাগলো। মদের নেশার চাইতেও তখন এই মেয়েকে ভোগ করার নেশাটাই আমার বেশি জাগ্রত হলো। যাই হোক, অযথা টাইম নষ্ট করা যাবে না। এবার গল্পে আসা যাক। মেয়েটাকে খাটের উপর ফেলে দিয়েই ওর উপরে শুয়ে পড়লাম। ও বাধা দিতে গিয়েও পারল না, শুধু চোখ দুটি বন্ধ করে রেখেছে। আর ওর ঠোঁট দুটি তখন এমনভাবে কাঁপতে শুরু করলো যে যেটা লিখে প্রকাশ করতে পারবো না। ওর কাঁপা কাঁপা ঠোঁট দুটি আবারও নিজের দখলে নিয়ে নিলাম। ও আবারও কেমন করে একবার আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ দুটি বন্ধ করে ফেললো। ওর নাকের গরম বাতাস আমার মুখের উপর পড়ছে, পাগল করে তুলছিল আমায় তখন। ওই সময় ওর ঠোঁটের উপর আরো বেশি ঝড় বইতে লাগলো। ওর পুরো শরীরটা কেমন গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আর তখনই মেয়েটা নিজেকে কেমন আমার কাছ থেকে ছুটিয়ে নিল। আর তখনই ও বিছানা থেকে উঠে রুমের এক কর্নারে চলে গেল। আর তখন ওর চোখ দিয়ে কেমন অশ্রু ঝরতে লাগলো। তারপরই আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটা বলতে লাগলো, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? যদি আপনি দয়া করে আমাকে একটু সময় দিতেন। একদম ভয়ে কাতর হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে। মেয়েটার এমন আচরণ দেখে আমি একদমই অবাক হয়ে যাই, কারণ আজ পর্যন্ত অনেক পতিতাকে আমি কারো মুখে এমন কথা শুনিনি। তবে এই মেয়েটা যেন কেমন, মনে হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধেও নিজেকে আমার কাছে তুলে দিচ্ছে। আর নয়তো আমি ওকে জোর করে তুলে এনে এগুলো করছি। তারপর ওর প্রতি আমার কোনো মায়া লাগলো না, বরং রাগ হচ্ছিল। আমার খুব ভালো একটা মুহূর্ত নষ্ট করে দিল তখনই। এই পতিতা মেয়ে, এইদিকে আয়। তোদের মতো পতিতাদের এত ছাড় দেবার সময় আমার নেই। 10,000 চেয়েছিস, 20,000 নগদ দিছি। সো আমিও ওই রকমই ভাবে কাজ চালাবো। এইদিকে তাড়াতাড়ি আয়, শালীর পতিতা কোথাকার।
যতবারই মেয়েটাকে পতিতা বলেছি ততবারই মেয়েটা কেমন শিউরে উঠেছে। মনে হচ্ছে মেয়েটা প্রত্যেকবারই পতিতা নামক শব্দটা শুনে শক খাচ্ছে। মেয়েটা গুটি গুটি পায়ে আস্তে আস্তে আবারও আমার দিকেই আসছে, আর তখন ওর শরীরটা কেমন কাঁপতেই লাগলো। সুন্দর মুখখানা একদমই লাল বর্ণ ধারণ করছে, চোখের কাজল একদমই লেপ্টে গেছে। আস্তে আস্তে ও বিছানায় শুয়ে পড়ল আর বলতে লাগলো, আপনি আপনার কাজ শুরু করে দেন, এমনিতেই আপনার অনেক টাইম আমি নষ্ট করে দিছি। বলেই মেয়েটা কেমন অসহায় চোখে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। আমার দরকার মেয়েটার এত সুন্দরী একটা মেয়েকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমাকে ওকে ভাবতেই হবে। সুন্দরী মেয়েদের অহংকার অনেক বেশি, তাই তাদেরকে সুযোগ পেলে আমি কখনোই ছাড় দেই না। আর এর একটা কারণও আছে। যাই হোক, আমি সময় নষ্ট করব না। আমি আবারও বিছানায় গেলাম, আর তখনই ওর ফোনটা বাজতে লাগলো। আর ও তখন আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে ফোনটা ওর অনেক জরুরি। আর আমার ভয় সে ধরছে না, ফোনটা একের পর এক বাজতেই লাগলো। ও কেমন পাগলের মতো দিশেহারা হয়ে গেল, একবার ফোনের দিকে তাকাচ্ছে আর একবার আমার দিকে। তখনই বললাম, এই পতিতা মেয়ে, ফোন ধর, আর স্পিকার বাড়িয়ে দিবি। যদি তোর অন্য দলবল হয় তাহলে কিন্তু তোকে এখানেই শেষ করে দিব। ফোন ধরে লাউড দে। ও মাথাটা নাড়ালো, আর ফোন ধরার অনুমতি দেবার পর মেয়েটা অনেক খুশি হলো। চোখে পানি থাকার পরও ঠোঁটের কোণে একতরফা একটু হাসি ফুটলো। তখন মেয়েটাকে সত্যি পরিদের চেয়েও হয়তো বেশি সুন্দর লাগছিল। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। মারে, তুই কই গেছস? আমি আর বাঁচুম না রে মা। ডাক্তার কইছে আমারে বাঁচাইতে হলে মেলা টাকা পয়সা লাগবো, আর আমাগো তো এত টাকা পয়সা নাই। তুই তাড়াতাড়ি আয় মা। ডাক্তার আমারে হাসপাতালে থেকে টাকার লইগা বাইরে বের কইরা দিছে। টাকা দিতে পারলে আমার চিকিৎসা করব, নয়তো আর করব না। না মা, তোমার কিচ্ছু হইব না। আমি তোমারে বাঁচামু, তোমার কিচ্ছু হইতে আমি দিমু না। দরকার পড়লে নিজের শেষ করে দিমু, তবু আমার বেহেস্তকে, মাকে টাকার জন্য শেষ হতে দিমু না। তুমি একটু সহ্য করো, আমি টাকা নিয়ে আসতেছি। তুই কই রে মা? এত রাইতে তুই বাইরে কেন? ভালা মাইয়ারা তো এত রাইতে বাইরে থাকে না। আর তুই যদি খারাপ কিছু করস তাহলে কিন্তু আমি এখনই নিজের শেষ কইরা দিমু। না মা, আমি খারাপ কিছু করছি না। আসলে শহরে একটা আঙ্কেলের কাছে আসছি, উনি তোমার এই কথা শুনে অনেকগুলো টাকা দিছে, আর টাকাগুলো নিয়েই আসতেছি। আর অনেক দূরের রাস্তা তো, তাই আসতে অনেক দেরি হইতেছে। আমি আসতেছি মা, তুমি আর একটু অপেক্ষা করো। বলেই ফোনটা কেটে দিল, আর কেমন করে কান্না করতে লাগলো। বারবারই ও চোখ মুছে নিজেকে ঠিক করে আমার কাছে বিলিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু ওর চোখের পানি কোনোভাবেই থামছে না। ওর এই কথাগুলো শুনে মুহূর্তে আমি কোনো পাথরের মূর্তি হয়ে গেলাম। আমি কি করছিলাম? এমন একটা অসহায় মেয়েকে, ছি, তুই এতটা খারাপ কিভাবে হইলি? তুই তো একটা সময় এমন ছিলি না। তুই তো একটা সময় প্রত্যেকটা মেয়েকে অনেক সম্মান আর শ্রদ্ধা করতি। আর সেই আবিদ, তুই কিভাবে মেয়েদের প্রতি এত নীচ হতে পারলি? ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। ঘৃণায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। হঠাৎই মেয়েটা বলে উঠল, আপনার টাইম নষ্ট হচ্ছে তো, প্লিজ আপনি আপনার কাজ শুরু করুন, আমি প্রস্তুত। মেয়েটার দিকে তাকাতেই দেখলাম চোখ দুটো কেমন কালো কাজলে লেপ্টে আছে, মুখখানে কত মায়া জুড়ে আছে, আর সেই মুখটা কিভাবে আমার দিকে কেমন অসহায়ভাবে তাকিয়ে আছে। মেয়েটার প্রতি হঠাৎ এত মায়া হচ্ছে কেন? কেন ওর মুখটাকে খুব আপন মনে হচ্ছে? ওর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে সোফায় বসলাম, আর তখনই একটা সিগারেট ধরালাম। সিগারেট টানতেছি আর ভাবতেছি মেয়েটার মায়ের কি এমন হয়েছে যার কারণে ও এমন একটা পথ বেছে নিছে। কাজ করেও তো পারতো নিজের মায়ের চিকিৎসা করাতে। ভাবতেই সিগারেট টানতে লাগলাম। তখন খেয়াল করলাম মেয়েটা কেমন কাশতে লাগলো। হয়তো সিগারেটটা সহ্য করতে পারছে না, আর মেয়েটা ভয়েও কিছুই বলতে পারতেছে না, শুধু আমার দিকেই তাকিয়ে কাশতে লাগলো। সিগারেটটা নিভিয়ে দিলাম আর ওকে জিজ্ঞাসা করলাম, এটার গন্ধ সহ্য করতে পারো না? না। এদিকে আসো। ও আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসলো, আর তখনই বললাম, সোফায় বসো। ও সোফায় বসলো। বসার পরই ওর শাড়িটা এনে ওকে আবার পরিয়ে দিতে লাগলাম। মেয়েটা তখন কেমন অবাক হয়ে আছে, আর শাড়ি পরাতে বাধা দিচ্ছে। প্রথমে ভাবছিলাম হয়তো আমি পরিয়ে দিচ্ছি বলে সংকোচ বোধ করছে, পরেও নিজেই বলল, কি হলো, শাড়ি পরিয়ে দিচ্ছেন কেন? আপনি তো এখনো কিছুই করেননি, আপনি আপনার কাজ করবেন না? না। আমার মুখ থেকে না শব্দটা শুনে মেয়েটা কেমন হতভম্ব হয়ে গেল, আর চোখ দুটো বড় বড় করে জিজ্ঞাসা করলো, কেন করবেন না? আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমি আর বাধা দিব না, কোনো বাধা আসলেও বাধা দিব না। প্লিজ আপনি আপনার কাজ করুন। কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরলো। অনেক চেষ্টা করছিলাম কিন্তু পা ছাড়াতে পারছিলাম না। একটা মেয়ে কতটা মায়ের পাগল হলে, কতটা মাকে ভালোবাসলে, মাকে বাঁচানোর জন্য নিজের সবকিছু অন্যের হাতে নিজের ইচ্ছায় এইভাবে বিলিয়ে দিতে পারে, সেটা এই মেয়েটাকে না দেখলে কখনোই বুঝতাবি না। দেখো, এই মুহূর্তে আমি কোনো কাজ করার মুডে নাই। আমি এখন কিছুই করব না।
প্লিজ আপনি না করবেন না। টাকাগুলো আমার খুব দরকার। তাছাড়া আপনি নিজেই একটু আগে শুনেছেন আম্মু কি বলছে। টাকা না ছাড়া আম্মুকে বাঁচানো যাবে না। যে কোনো মূল্যে আমার টাকা লাগবেই। আচ্ছা, তোমার মায়ের কি এমন হয়েছে যার কারণে তুমি এই পথ বেছে নিছো? মেয়েটা তখন হাউমাউ করে কান্না করে দিল আর কেমন ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমার মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলছে মাকে বাঁচাতে অনেক টাকা লাগবে। বলছিলাম অনেক টাকা লাগবে, কিন্তু কাজ করেও তো তুমি টাকা জোগাড় করতে পারতে, এই পথে আসলে কেন? মেয়েটার এমন অদ্ভুত হাসি দেখে অনেকটা অবাক হলাম। জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? সুষ্ঠু সুন্দরভাবে কাজ করার অধিকার হয়তো সৃষ্টিকর্তা কোনো সুন্দরী মেয়েকে দেয়নি। আর এই পথে আসতে আমাকে এই সমাজের মানুষ বাধ্য করেছে আমার ভাগ্য। কিভাবে? আচ্ছা, তোমার এই পথে আসার গল্পটা আমাকে বলবে? খুব শুনতে ইচ্ছা করছে। পতিতাদের জীবন কাহিনী শুনে আপনি কি করবেন? শোনার ইচ্ছা, প্লিজ বলো। মেয়েটাকে অনেক রিকোয়েস্ট করার পর মেয়েটা রাজি হলো। ওপরের দিকে তাকিয়ে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেললো আর তারপরই বলতে লাগলো, জানেন, ছোটবেলায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার মা আমাকে মানুষের মতো মানুষ করার জন্য অনেক পরিশ্রম করে। নিজে না খেয়ে আমাকে খাওয়াতো, নিজে কষ্ট করে আমার লেখাপড়া চালাতো। হঠাৎ করে একদিন বাসায় এসে দেখি মা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। অনেকগুলো টেস্ট করালো। টেস্টের টাকাগুলো মানুষের কাছ থেকে ধার করে পরিশোধ করি, কিন্তু রিপোর্টের পর জানা গেল মায়ের লিভার ড্যামেজ হয়ে গেছে। এখন বাঁচাতে গেলে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। কিভাবে টাকা জোগাড় করা যায় সেটাই তখন ভাবতেছিলাম, কিন্তু কোনো উপায় পেলাম না। কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না। চারদিকে শুধু অভাব আর অভাব, আর সবকিছু কেমন কদাকার। আমি তখন সবকিছুই অন্ধকার দেখেছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না। বলেই আকাশের দিকে আর একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর তারপর অসুস্থ মাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল ঢাকায় মামার বাসাতে আসতে, কারণ আমার মামা অনেক বড়লোক। হয়তো বোনের অসুস্থতার জন্য উনি আমাদের হেল্প করবে। মায়ের কথা মতোই সেদিন প্রথম এই ঢাকা শহরে আসলাম। মামার বাসায় যেতেই মামা অনেক খুশি হয়, কিন্তু টাকার কথা বলতেই মুখটা কেমন অন্ধকার করে ফেলে। মুখটা অন্ধকার করেই বলল আমাকে কিছুদিন থাকতে, উনি একটা ব্যবস্থা করবে। মাকে এই অবস্থায় ছেড়ে দূরে থাকতে খুব কষ্ট লাগছিল, তবুও থাকলাম, কারণ মাকে তো আমার বাঁচাতেই হবে। এদিকে মামা মাকে হসপিটালে ভর্তি করিয়ে দিল আর আমাকে ওনার কাছে রেখে দিল। দুদিন পর মামি সহ মামাতো বোনেরা কোথাও বেড়াতে গেল। বাসায় আমি একা শুয়ে আছি আর মায়ের কথাই ভাবছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকলো। তাকাতেই দেখলাম আমার মামা। আমি একটু হাসি দিলাম, কিন্তু সেই হাসিটা বেশি স্থায়ী হলো না। কেন? কারণ তখনই মামা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। ভালো মানুষের পেছনে মামার এত জঘন্য একটা রূপ সেদিনে আমার কাছে প্রকাশ পায়। কিছু বুঝে ওঠার আগেই আমার মামা আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে বাবা পর্যন্ত ডেকেছিলাম, পায়ে হাতে দিয়ে বারবার বলেছিলাম বাবা যে জায়গায় মামাও সেই একই জায়গায়। আমি তোমার মেয়ের মতো। কিন্তু সেদিন এই অসহায় মেয়েটাকে নিজের আপন মামা নৃশংসতার কাছে রেহাই পেল না, পশুর মতো আমাকে। বলেই কেমন ফুপিয়ে কান্না শুরু করে দিল। ওর কথাটা শুনে আমিও নিজেও কেঁদে দিলাম। কি বলছে এই মেয়েটা? আর কিভাবে মানুষ এতটা নীচ হতে পারে? আল্লাহ, তুমি এর আগে ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দিলে না কেন? ওই জানোয়ারের বাচ্চাকে আমি মাফ করব না, আমি নিজে ওকে শেষ করে দিব। আমি তখন কেমন থরথর করে কাঁপতে লাগলাম। একটা মেয়ে কতটা কষ্ট পেতে পারে, কেনই বা এমন পরিস্থিতিতে আসে, ওকে না দেখলে বুঝতেই পারতাম না। মানুষ পতিতাদের অনেক খারাপ বলে, কিন্তু একটা মেয়ে কেন পতিতা হয়, কেন নিজের সবকিছু টাকার জন্য অন্যের কাছে বিলিয়ে দেয়, সেটা হয়তো সবারই অজানা। আর এগুলো ভাবতেই তখন শুধু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছে। কাপা কাপা কণ্ঠে বলতে লাগলাম, তারপর মেয়েটা উপরের দিকে তাকিয়ে অনেকগুলো দীর্ঘশ্বাস ফেললো। তারপর কিছুক্ষণ নীরবতা। একটু পরে নীরবতা ভেঙে বলতে লাগলো, সেদিন আমার সব কিছু উনি কেড়ে নিয়েছিল। প্রচন্ড ব্যথায় সেদিন বিছানা থেকে উঠতে পারিনি। ওনার এতই বেশি ছিল যে আমাকে একটুও ছাড় দেয়নি। ওনার কাজ শেষে আমাকে একটা কথাই বলেছিল, তোকে করে অনেক আনন্দ পেলাম, আর মনে রাখিস সেগুলো যদি কাউকে বলিস তাহলে এই ভিডিওটা দেখ। আমাকে তখন একটা ভিডিও দেখালো, যেটাতে মামার তাকে দেখতে পেলাম। ভিডিওটা দেখিয়ে বলল, তোর এই ভিডিও আমি ভাইরাল করে দেব, তোর আম্মুর চিকিৎসার একটা টাকাও দিব না, তোর মা মরে যাবে। তখন নিজের কথা ভুলে গেলাম, মায়ের মুখখানা মনে পড়ে গেল। না, মাকে কোনোভাবেই মরতে দেওয়া যাবে না। তখন আমি চুপ করে গেলাম। এরপর থেকে মামা সহ তার অনেক বন্ধু মিলে প্রতিদিন আমাকে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করত, আর আমাকে দিয়ে মামা ব্যবসা শুরু করে দিল। আর তারপর একটা সময় মামা আর মায়ের চিকিৎসার জন্য আগের মতো টাকা দেয় না। মায়ের অবস্থাও দিন দিন খারাপ হতে লাগলো। আমাকে কিছু বললেই আমাকে পতিতা বলে মারধর করত। যখন দেখলাম মায়ের আর চিকিৎসা চলছে না,
তখনই ওখান থেকে পালিয়ে বের হয়ে গেলাম, আর বের হয়ে আপনার কাছে। কথাগুলো বলেই মেয়েটা থরথর করে কাঁপতে লাগলো আর প্রচন্ড কান্না করতে লাগলো। আমি তখন নিজেও নিজেকে শান্ত করতে পারছিলাম না। আর এই মেয়েটি কিভাবে নিজেকে শান্ত করবে? জীবনে অনেক পতিতার সাথে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিন কারো এই পতিতা হবার গল্প শুনিনি। শুধু চলে এসেছি, জানতেও চাইনি তাদের এই পতিতা হবার কারণ। আর আজ যখন কোনো মেয়ের মুখে তার জীবন কাহিনী শুনলাম, নিজের বুকটাই তখন তাদের জন্য কষ্টে ফেটে যাচ্ছে। না, এই মেয়েটা অনেক কষ্ট করেছে, আর করতে দিব না। ওর কষ্টের জীবন আমি এখানেই শেষ করে দিব। কষ্ট ওর এখানেই শেষ। এবার ওর মুখে একটু হাসি দেখতে চাই। তখন বুঝতেই পারলাম মেয়েটা টাকার জন্য সব করতে পারবে। এখন আমি তাড়িয়ে দিলে আমার কাছ থেকে চলে গিয়ে আবার অন্য কারোর সাথে মিশবে। তার চেয়ে ভালো এই মেয়েটাকে অনেক দিনের জন্য আমার কাছেই রেখে দেই। তখনই বললাম, আমি তোমার পাশে থাকতে চাই, রাখবে তোমার পাশে? পতিতাদের সাথে থাকতে নেই। আর আমি ছেলে জাতটাকে এখন ঘৃণা করি। আপনি আপনার কাজ শেষ করুন, এমনিতেই রাত প্রায় শেষ পর্যন্ত। বুঝতে পারলাম ছেলেদের প্রতি ওর যথেষ্ট ঘৃণা জন্মে গেছে। এইভাবে মেয়েটাকে আমার কাছে রাখতে পারবো না, অন্য একটা বুদ্ধি খাটাতে হবে। ওই যে একটা ব্যাগ দেখছো, ওই ব্যাগে অনেক টাকা আছে, প্রায় 10 লক্ষ টাকার মতো আছে। আমি জানি এই 10 লক্ষ টাকা তো এই পতিতা পেশায় কয়েক মাসও কামাতে পারবা না। তো আমি যদি তোমাকে ওই টাকাগুলো দিয়ে দিই, বিনিময়ে আমাকে কি দিবা? কথাটা বলতেই মেয়েটা কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, আর বলতে লাগলো, আপনি যা চাইবেন তাই। দরকার পড়লে সারা দিন সারা রাত সব সময় আপনার সাথে কাটাবো, কিন্তু তারপরেও আমার মাকে বাঁচানোর জন্য টাকাগুলো দরকার। একটা শর্তে তোমাকে টাকাগুলো দিব। কি শর্ত? কাল থেকে শুরু করে টানা 2 মাসের জন্য তুমি আমার সবসময় আমার সাথে থাকতে হবে। যা বলবো তাই করতে হবে, কোনো কথাই না করতে পারবা না। এই 2 মাসে তোমার কাছে আমার যেটা যেটা ইচ্ছা সব তোমাকে পূরণ করতে হবে। আমার সাথে রাত দিন সবসময় কাটাতে হবে। রাজি আছো? আমি রাজি, তবুও টাকাগুলো আমার চাই। আমার মাকে বাঁচাতেই হবে। অবাক হয়ে গেলাম। মেয়েটা বিন্দু পরিমাণও ভাবার টাইম নিল না, এক কথায় সে রাজি। ভেবে বলছো তো? আমি রাজি। ঠিক আছে, টাকাগুলো তুমি কালই পাবে, আর এখনই আমার সাথে চলো। কোথায়? আপনি আপনার কাজ করবেন না? আমাকে তো সকালে বাসায় যেতে হবে। চুপচাপ এখন আমার সাথে চলো। হুম। তখনই মেয়েটাকে আগে ওর শাড়িটা পরিয়ে দিলাম, আর ওকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে বললাম। তারপরও ওকে নিয়ে আমার গাড়িতে উঠলাম। ও কেমন ভয়ে ভয়ে গাড়িতে উঠলো। প্রচন্ড ভয় পাচ্ছে মেয়েটা, হয়তো ভাবছে তাকে কোথাও নিয়ে কিছু করে ফেলবো। গাড়ি ড্রাইভ করছি, হঠাৎই মেয়েটাকে বললাম, এই মেয়ে, এতক্ষণ আমার সাথে আছো অথচ নামটাই জানি না। আর কাল থেকে তো তুমি আমার সাথেই থাকবা। তো নাম কি তোমার? জি, মোসাম্মদ আনিকা আক্তার। খুব সুন্দর নাম, রূপের সাথে নামের অনেক মিল আছে। আর আমার নাম আবিদ হাসান, সবাই আবিদ বলেই ডাকে। এখন থেকে তুমিও আবিদ বলেই ডাকবা। আমি নাম ধরে ডাকতে পারবো না, স্যার বলে ডাকি। কি বলছি? আমি যেটা বলছি চুপ করে সেটাই শুনবা, বুঝছো? হুম। বলো আবিদ। আ- আ- করছো কেন? বলো আবিদ। আবিদ। এবার বলো গ্রামের বাসা কোথায়? আমরা এখন সেখানেই যাব। কিন্তু কোনো কিন্তু নাই। এইদিকে তোমার আম্মুর অবস্থা অনেক খারাপ, তাই দেরি করে একদমই লাভ হবে না। হুম। তারপরই ওর থেকে ঠিকানা নিয়ে ওদের গ্রামের বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় সকাল হয়ে গেল, আর ওর আম্মুকে ওখান থেকে নিয়ে আসলাম। ঢাকাতে এনে বড় একটা ভালো হসপিটালে ভর্তি করে দিলাম। তখনই আনিকা বলে উঠলো, আপনার এই ঋণ কিভাবে শোধ করব আমি? হয়তো নিজের জীবন দিয়ে হলেও আপনার এই ঋণ আমি শোধ করতে পারবো না। শোধ করার দরকার নেই। আর হ্যাঁ, শর্ত অনুযায়ী আজ থেকে আমি যা যা বলবো সব তোমাকে মানতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? এখন থেকে আমাকে তুমি করে বলবা, আর আমার নাম ধরে ডাকবা। যদি এর ব্যতিক্রম করো তাহলে। এই না, আপনি যেটা বলবেন সেটাই করব। আবার আপনি? তুমি। তোমার আম্মু এখন ঘুমাবে, ডাক্তার ওনাকে ঘুমের ওষুধ দিচ্ছে। হুম। আনিকাকে নিয়ে বাসায় আর আসলাম না, একদম কাজী অফিসে চলে গেলাম। কাজী অফিস দেখে আনিকা বলে উঠলো, কাজী অফিসে কেন? আর কার বিয়ে? তোমার আর আমার বিয়ে। মানে? তুমি আমার কাছে 2 মাস পর্যন্ত আছো, আর আমি তোমাকে পতিতা পরিচয় আমার বাসায় রাখতে পারবো না। সো 2 মাসের জন্য আমার বউ হয়ে থাকবা। কথাটা শোনার পর আনিকা কেমন থ হয়ে গেল। 2 মাসের জন্য বিয়ে? হুম আমি পারবো না এই বিয়ে করতে। দেখো, শর্ত অনুযায়ী তোমাকে করতেই হবে। আর আমার সাথে 2 মাস ওইভাবে মেলামেশা করলে পাপের পরিমাণটা অনেক বেশি হবে, আর এইভাবে করলে সেটা আর হবে না। হাসছো কেন? হাসবো না তো কি করব? তোমরা বড় লোকরা পারোও বটে। তোমাদের কাছে সবকিছুই কেমন পুতুল খেলা মনে হয়, আর আমাদের পুতুল ভেবে কত কিছুই না করছো। সবই টাকা। তবে কষ্ট নেই, আমি পুতুল হয়ে তোমার খেলায় থাকতে রাজি আছি, কারণ এত কিছু জানি না, চলো। তারপর আনিকার সাথে শর্ত মোতাবেক বিয়েটা হয়েই গেল। 2 মাসের জন্য একটা পতিতা মেয়েকে বিয়ে করে নিলাম। ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আপাতত
একটা বাসর সাজালাম। বাসর ঘরে আনিকা বসে আছে। ঢুকতেই আমাকে সালাম করলো। আরে আরে, সালাম করছো কেন? বাসরাতে বাঙালি মেয়েদের এটাই করতে হয়। হুম, তবে এটা তো মাত্র কয়েকদিনের বিয়ে, তাই না? তবে একটা কথা মনে রাখবে, বাঙালি মেয়েদের বিয়ে বিয়েই, সেটা শর্তের কয়েকদিনের জন্যই হোক বা সারা জীবনের জন্য। হুম। তারপরে আনিকাকে বিছানায় উঠালাম আর জিজ্ঞাসা করলাম, একটা সত্যি কথা বলবে? হুম। আচ্ছা, বাসরাতে তোমার কি কি ইচ্ছা ছিল? হাসছো কেন? আপনি আমাকে ভোগ করবেন তো করেন, এত নাটকের কি দরকার? একদম চুপ করে থাকবা। আমি যেটা বলছি সেটা বলো। আমি একটা ভাড়াটে পতিতা, আমার কোনো ইচ্ছে নেই। তবে বাঙালি প্রত্যেকটা মেয়েদের খুব ইচ্ছা বাসর রাতে লাল বেনারসি পরে স্বামীর ঘরে যাবে, তার সাথে নিজের সবকিছু ভাগাভাগি করে নিবে, আর তার সাথে অনেক গল্প করবে, আর সব সময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবে, কখনোই আলাদা হবে না। কথাগুলো বলেই মেয়েটা কেমন একটা দীর্ঘশ্বাস ফেললো। একটা জিনিস খেয়াল করলাম, মেয়েটা বেশিরভাগ টাইমই দীর্ঘশ্বাস ত্যাগ করে। বুকের ভিতর কতটা কষ্ট থাকলে একটা মেয়ে বারবার এমন করতে পারে সেটা হয়তো আমার ধারণার বাইরে। যাই হোক, মেয়েটাকে এত কষ্ট আর পেতে দিব না। তখনই আনিকাকে বললাম, খুব ভালো ধারণা আছে তো তোমার, কাজে লাগানো যাবে। কিসের কাজ? না, কিছু না। তবে আজকে কিন্তু তোমাকে আর ছাড়বো না। বাসর রাত বলে কথা। হাসছো কেন? আমার জন্য আর বাসর রাত? আমার মতো পতিতাদের সাথে তো প্রতিদিনই। ওই, একদম চুপ। আজ থেকে মুখে যেন পতিতা নামটাও যেন না আসে। আসলে খুব খারাপ হবে। দেখো, সত্যিটা তো আমাকে বলতেই হবে। বলো। কিন্তু আপাতত তুমি আমার বউ। সো আমার বউয়ের মতোই তোমাকে থাকতে হবে। হায় রে বউ, তাও আবার 2 মাস? ওর কথাটা শুনে একটু অবাকই হলাম। তারপরে ওকে বললাম, 2 মাস হোক আর 2 দিন হোক, এখন তো তুমি আমার বউ। আর এই 2 মাস তোমাকে আমার স্ত্রীর পরিচয় থাকতে হবে। বলতেই মেয়েটা কেমন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারপর ওকে খাট থেকে নিচে নামালাম আর হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে লাগলাম। ও শুধু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আর হঠাৎই বলে উঠল, আমাকে কি কোথাও নিয়ে যাচ্ছ? হুম, আমার সাথেই চলো। কোথায়? আমার সাথে গেলেই বুঝতে পারবা। তারপরে মেয়েটাকে ছাদে নিয়ে গেলাম। অনেক রাত দেখে মেয়েটা একটু ভয় পেয়ে গেল, কিন্তু ছাদে উঠতেই ওয়াও, কি সুন্দর ফুলের বাগান, আর আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। বলেই মেয়েটা আমার হাত থেকে ছুটে ছাদের উপর কেমন নিজেকে মুক্ত পাখির মতো মেলে ধরলো। ও একবার ফুলগুলোকে ধরছে, আরেকবার চাঁদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। রাতে চাঁদের আলোতে গোলাপ ফুলগুলোর সৌন্দর্য আনিকার সৌন্দর্যের কাছেও হার মানছে। চাঁদের আলোতে মেয়েটাকে কেমন অপূর্ব সুন্দর লাগছে। সত্যি, তখন আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ মেয়েটা আজ খুব খুশি। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে মনে মনে একটা ডাক দিয়ে বললাম, আল্লাহ, এই মেয়েটাকে যেন সবসময় এমন হাসি খুশি রাখতে পারি, আর কখনোই যেন ওকে কষ্ট না দেই। বলেই মেয়েটার দিকে তাকালাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা এক জায়গায় কেমন জড়সড় হয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে ওর এমন আচরণ দেখে ভয় পেয়ে গেলাম। আর ও তখন আমার সামনে এসেই বলতে লাগলো, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার সহ্য হচ্ছে না। হঠাৎই ওর মুখে এমন কথা শুনে আরো বেশি অবাক হয়ে গেলাম। একটু আগে যে মেয়েটা অনেক হাসি খুশি ছিল, আর মুহূর্তেই ওর কি হয়ে গেল? নিজের পুরনো খারাপ অতীতটা তাকে কষ্ট দিচ্ছে না তো? এই মেয়ে, কান্না করছো কেন? কথা বলো। আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু কেন? আমার মতো একটা পতিতা এমন নিষ্পাপ ফুল ছুঁতে পারে না, আর এই চাঁদের আলো আমার মতো বাজে মেয়ের উপর মানায় না, কেমন কদাকার দেখায়। বলেই মেয়েটা কান্না করতে লাগলো। এই, তুমি এগুলো কি বলছো? একদম উল্টাপাল্টা বলবে না। এখন থেকে তুমি আমার বউ। বলেই ওর চোখের পানিটা মুছে দিলাম আর ওর কপালে ঠোঁটের উষ্ণতা এঁকে দিলাম। মেয়েটা তখন শুধু নির্বাক হয়ে আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। আর তখনই মেয়েটাকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরলাম। আর ও তখন কেমন কেঁপে উঠল। যখন আমার কাছ থেকে ওকে ছুটালাম, তখন ও কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আনিকা ভাবছে ওর সাথে আমি যা করছি সবই ওকে করার জন্য, বা তার অসহায়ত্বর সুযোগ নেওয়ার জন্য। কিন্তু আমার মনে শুধু একটা কথাই, যতদিন বেঁচে থাকবো কোনোভাবেই আর এই মেয়েটাকে কষ্ট দিব না। সব সময় ওর পাশে থাকবো। ওকে নিয়ে ঘরে চলে আসলাম আর বিছানায় শুয়ে পড়লাম। আনিকা তখন আমার পাশে শুয়েছিল, আর তখনই আনিকার কথাটা মনে পড়লো। একটু আগে বলেছিল বাঙালি মেয়েরা চায় সবসময় তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমাতে। হয়তো ওরও এমনটাই ইচ্ছে ছিল। যাই হোক, তখনই আনিকাকে জড়িয়ে ধরলাম আর ও একদম চুপ হয়ে শুধু আমাকে দেখছিল। তখন ওর মাথাটা আমার বুকে রাখতে বলে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। আহ, কি নিষ্পাপ মুখ, একদম ছোট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে।
তখন ওর কপালে আলতো করে একটা চুমু দিতেই ও কেমন জেগে উঠল আর আমার দিকে একবার তাকিয়েই নিচু হয়ে গেল। তারপর দুজনে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে খেয়ে দুজনেই হাসপাতালে আনিকার আম্মুর কাছে চলে গেলাম। ওর আম্মু তখন ঘুমাচ্ছিল, ওকে হসপিটালে রেখেই চলে আসলাম। আর আসার আগে ওকে বলে এসেছি কোনো কারণেই যেন বাইরে বের না হয়, সবসময় আম্মুর পাশে যেন থাকে, আর কোনো কিছু লাগলে আমাকে যেন ফোন দেয়। মেয়েটা শুধু মাথা নাড়ছিল। আমি অফিসে চলে গেলাম। আজ অনেকদিন পর অফিস যাচ্ছি। সবাই আমাকে দেখে আজ একটু বেশিই অবাক, কারণ অনেকদিন অফিসে যাই না। যাই হোক, আনিকাকে নিজের লাইফে জড়ানোর সাথে সাথেই ভাবলাম নিজেকেও ঠিক করে ফেলি, ভালো হয়ে যাই, আর ওকে নিয়ে সুখেই থাকি। 15 দিন পর আনিকার আম্মু এখন অনেকটাই সুস্থ, কিন্তু আরও কিছুদিন হসপিটালে থাকতে হবে আর একটা অপারেশন করতে হবে। ওই অপারেশনের ওপরে নির্ভর করবে ওর আম্মু বেঁচে থাকবে নাকি পৃথিবী থেকে বিদায় নিবে। তবে ডাক্তার যতটা আমাকে বলেছে বেঁচে যাবার সম্ভাবনাই বেশি। আর এই কথাগুলো আনিকা জানে না, সে জানে ওর আম্মু সুস্থ আছে আর খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবে। আনিকা আমার লাইফে আসার পর আমি অনেক পাল্টে গেলাম। আমার অফিস সবকিছু এখন নিয়মিত চলে। তবে এখনো আমার একটা ভালো কাজ বাকি আছে, সেটা হলো আনিকার মামা ওই জানোয়ারের বাচ্চাটাকে শেষ করে দেওয়া। এখন প্রতিদিনই আনিকা আমার বুকে মাথা রেখে ঘুমায়, খুব শান্তি লাগে মনে। কিন্তু সবকিছুর ভিতরে আনিকা কেমন অস্বস্তি ফিল করতো। এই তো সেদিন রাতের বেলা। আনিকা, তুমি কি কাল আমার সাথে আমার অফিসে যাবে? কেন? না, বলছিলাম কি, আমার সাথে একটু ঘোরাঘুরি করলে হয়তো তোমার ভালো লাগতে পারে। ভালো? ভালো বলতে আমার জীবনে কিছুই নেই, সবই অন্ধকার। তবে আমার জন্য তোমাকে চিন্তা না করলেও চলবে, তুমি নিজের জন্য চিন্তা করো। ওর এমন কথা শুনে একটু হতাশ হলাম, তারপর আবারও বললাম, চলোই না একটু, তোমার ভালো লাগতে পারে। হুম। পরের দিন সকালে আনিকাকে নিয়ে অফিসে গেলাম। সবাই কেমন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমার সব ফ্রেন্ডদের সাথে ওর পরিচয় করিয়ে দিলাম আর সবাই আমাদেরকে স্বাগত জানালো। ঠিক তখনই আমার অফিসের ম্যানেজার আমার ওখানে আসলো। উনি আসার পরে আনিকা কেমন অস্থির হয়ে যাচ্ছিল, বারবার নিজেকে আড়াল করতে যাচ্ছিল। ঠিক তখনই ম্যানেজার বলে উঠলো, স্যার, বাচ্চাটাকে আর এখানে কেন? সবার সামনে কথাটা বলতে আনিকা কেমন ভয়ে কাঁপতে লাগলো আর আমার মুখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপতে লাগলো। সবাই তখন কেমন করে যেন আনিকার দিকে তাকিয়ে রইলো। আনিকার চোখ বেয়ে বেয়ে গাল দিয়ে পানি বের হচ্ছিল। ওর চোখে পানি দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না। ম্যানেজার সাহেব, ভদ্রভাবে কথা বলুন, এভাবে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? স্যার, যেটা সত্যি সেটা তো আমাকে বলতেই হবে। এই মেয়ে একটা পতিতা, চরিত্রহীনা, আর ওর সাথে আপনি কত টাকা দিয়ে ভাড়া করেছেন? মালটা কিন্তু। কি বললি কুত্তার বাচ্চা? বলেই সবার সামনে ম্যানেজার মারা শুরু করে দিলাম। সবাই তখন আমাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু পারছিল না। এক পর্যায়ে সবাই ওরা ম্যানেজারকে বাইরে বের করে দিল। আমার মাথায় তখন রক্ত উঠে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে আনিকাকে এভাবে কষ্ট দেবার কারণেও খুব কষ্ট লাগছিল। মেয়েটা আসতে রাজি ছিল না, আর আমার কথায়ও এসে সবার সামনে এইভাবে সেই নিজের দোষে আজ আবারও কষ্ট পেল। পুরোনো অতীতটা ওকে ভুলাতে গিয়ে মনেও করিয়ে দিলাম। ভাবতে নিজের উপর তখন রাগ হতে লাগলো। তখনই আনিকাকে খুঁজতেই দেখলাম আনিকা নেই। ও গেল কোথায়? ওকে খোঁজা শুরু করলাম, কিন্তু পাচ্ছিলাম না। বুকের ভিতর কেমন অস্থিরতা কাজ করছিল। ও যদি নিজের কোনো ক্ষতি করে ফেলে তাহলে তো নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। সব দোষ আমার, কেন যে ওকে এখানে আনতে গেলাম। কিন্তু ও কোথায়? খুঁজতে লাগলাম আনিকাকে, কিন্তু পাচ্ছি না। অফিসে দারোয়ানকে জিজ্ঞাসা করতেই বললো ও নাকি বেরো হয়নি। তাহলে গেল কোথায়? খুব কষ্ট লাগছিল, নিজের একটু ভুলের জন্য ওকে হারিয়ে ফেলবো না তো। হঠাৎ অফিসের একটা কর্মচারী এসে বললো ও নাকি ছাদে গেছে। তাই আর এক মুহূর্ত দেরি করলাম না, একটা দৌড় মারলাম আর ছাদে চলে গেলাম। দেখলাম মেয়েটা ছাদ থেকে ঝাঁপ দিতে যাচ্ছে। ঠিক তখনই মেয়েটার হাত ধরে ফেললাম। এই তো সাহস হলো কিভাবে এভাবে নিজেকে শেষ করে দেবার? আমি বাঁচতে চাই না। আজ আমার জন্য তোমার কত বড় ক্ষতি হয়ে গেছে। একদম কোনো কথা বলবি না, আমার কিছুই হয়নি। ঠিক তখনই মেয়েটা আমার পায়ে পড়ে গেল। আজ আমাকে হেল্প করতে এসে আপনাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে, সবার সামনে আপনাকে কত ছোট হতে হচ্ছে। প্লিজ আনিকা, এভাবে বলো না। শব্দ সামার, আমি তোমাকে না আনলে হয়তো তোমাকে এই অপমান সহ্য করতে হতো না। তুমি আমাকে মাফ করে দাও আমার জন্যই। এই, তুমি এগুলো কি বলছো? আমার কোনো সমস্যা হয়নি, আমি তো পতিতা, তাই না? আর পতিতাদের এগুলো শুনে কোনো সমস্যা হয় না। তবে তোমার। বলে আবার কান্না শুরু করে দিল। দেখো, একদম কান্না করবা না। আর মরতে যাচ্ছ কেন? তুমি যদি মরে যাও তোমার মাকে কে বাঁচাবে? মায়ের জন্যই তো বেঁচে আছি, কিন্তু আমি যা নিতে পারছি না, ওই মানুষটা আমার জীবনটাকে শেষ করে দিছে, শেষ করে দিছে। বলে কান্না করতে লাগলো। কোন মানুষটা? না, কিছু না। কোন মানুষ আমাকে বলো। না, কেউ না। বলো বলছি। আর ওই ম্যানেজার তোমাকে কিভাবে চিনে? কান্না করতেই লাগলো। বলো বলছি, ও তোমাকে কিভাবে চিনলো? ও আমাকে চেনে, কারণ ওই আমার মামা। কথাটা শুনে মাথাটা নষ্ট হয়ে গেল। কি? যে জানোয়ারের বাচ্চাটাকে আমি শেষ করার জন্য ভাবছি, যে জানোয়ারটা একটা মেয়ের সুন্দরভাবে বাঁচার অধিকার নষ্ট করে দিচ্ছে, যে জানোয়ারের বাচ্চা একটা পবিত্র দেখে জানোয়ারের মতো ঝাঁপিয়ে পবিত্র সম্পর্ক নষ্ট করে মেয়েটাকে অপবিত্র করেছে, সে আমার কোম্পানিরই ম্যানেজার। তাকে তো আমি শেষই করে দিব। মৃত্যুর যন্ত্রণা যে কতটা কষ্টের তাকে আমি বুঝিয়ে দিব। তুই মরার জন্য প্রস্তুত হ।
আমাকে এই অন্ধকারে তুলে আনার কারণ কি? আর আপনি কে? তোর জম। আপনি সামনে আসুন আর আমাকে প্লিজ ছেড়ে দিন। আমাকে কেন তুলে এনেছেন? কেউ লাইটটা অন করো। ঠিক তখনই লাইট অন হয়ে গেল, আর লাইট অন হতেই উনি বলে উঠল, স্যার আপনি? ম্যানেজার সাহেব কেমন আছেন? খুব ভালো। আচ্ছা ম্যানেজার সাহেব, এভাবে ঘামছেন কেন? আমাকে লোক দিয়ে কেন উঠিয়ে এনেছেন? শুধুমাত্র কিছু হিসাব নিকাশের জন্য। ওইগুলো তো অফিসে মেটাতে পারতেন। আর আমি সব হিসাব তো আপনাকে দিয়ে দিয়েছি। ম্যানেজার সাহেব, অফিসের হিসাব অফিসে দিচ্ছেন, কিন্তু জীবনের হিসাব একটু মিলিয়ে নিব না? মানে কি স্যার? আচ্ছা ম্যানেজার সাহেব, আপনাকে কিছু প্রশ্ন করব। করেন। তবে কি প্রশ্ন? বেশি কিছু না। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনার ছেলে মেয়ে কয়জন? কেন? যেটা বলছি উত্তর দেন। এক মেয়ে আছে। খুব ভালো। আরেকটা প্রশ্ন, কি? আপনি কি আপনার মেয়েকে রেপ করতে পারবেন? স্যার, মুখ সামলিয়ে কথা বলুন, নয়তো। নয়তো কি? একদম চুপ করে থাকবি জানোয়ারের বাচ্চা, নয়তো এখনই একদম উপরে পাঠিয়ে দিব। আপনি এমন করছেন কেন স্যার? নিজের মেয়েকে রেপ করতে পারবি না, তাহলে কেন নিজের ভাগ্নিকে এই কাজ করলি? সেও তো তোর নিজের মেয়ের মতোই ছিল। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। আনিকা, এদিক আসো। বলতে আনিকা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সামনে এসে উপস্থিত। আনিকা, ওকে শেষ করে দাও। এই নাও পিস্তল। না, ওকে আমি এটা দিয়ে গুলি করে মারবো না। ওকে আমি দা দিয়ে কুপিয়ে মারবো। না মা, আমাকে ছেড়ে দে মা। তুই তো আমার মেয়ের মতো, আমি না তোর মামা। আমাকে মারিস না। ঠিক তখনই আনিকা দিয়ে প্রথম আঘাতটা ওর ডান হাতে করলো আর বলল, এই হাত দিয়ে সেদিন আমার গায়ে প্রথম টাচ করেছিস। মা, তুই আমার মা, তুই আমার মেয়ে, আমাকে মারিস না। আমি তোর মামা, আমাকে মারিস না মা। মা, ও মা, আমাকে মারিস না তুই। মা বলছিস? ছি, ওয়াক, থু। তোর মুখে থুতু। কোথায় ছিল তোর মা যেদিন জানোয়ারের মতো একটা অসহায় মেয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিলি? তুই মাফ পাওয়ার যোগ্য না, যে নিজের ভাগ্নিকে। বলি আরো একটা আঘাত। তারপর আনিকা কেমন পাগলের মতো একের পর এক আঘাত করতেই লাগলো। হয়তো সেদিনের কষ্টের ঝাল আজ খুব ভালোভাবেই নিচ্ছে। মুহূর্তেই ওর মামা শেষ। তারপর আনিকা তখনও উন্মাদের মতোই আঘাত করতেই লাগলো। আর ওই পাপীকে ওখানেই শেষ করে দিলাম। এমন পাপীর কোনো মাফ নেই। সমাজে যারা এমন কাজ করে তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আর এত নিকৃষ্টদের সমাজে বাঁচার অধিকার নেই। ওদের মতো মানুষদের জন্যই সমাজে সৃষ্টি হয় হাজারো পতিতা। ধ্বংস হয়ে যায় হাজারো মেয়ের স্বপ্ন। বেছে নিতে হয় পতিতা বৃত্তিকে, নয়তো আত্মহত্যা করে চলে যেতে হয় পরপারে। আনিকাকে নিয়ে বাসায় চলে আসলাম, আর দুজনেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খুব ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। ঠিক তখনই আনিকাও আমার পাশে শুয়ে পড়লো। আনিকাকে একটা টান দিয়ে বুকের উপরে তুলে নিলাম। ও তখন একদম চুপ করে আছে। এই মেয়ে, বালিশে শুয়েছিলে কেন? তোমাকে বলছি না সবসময় আমার বুকের উপর মাথা রেখে ঘুমাবে? হাসছো কেন? হাসবো না তো কি করব? দুদিন পর তো এমনিতেই বালিশে ঘুমাতে হবে, তাই না? আর তো মাত্র 26টা দিন বাকি আছে, তাই না? এরপরে তো তোমার 2 মাস শেষ। তবে যাই হোক, তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। ওর মুখে কথাগুলো শুনে খুবই অবাক লাগছিল, কারণ দিনগুলো আনিকা যে এত ভালোভাবে হিসাব রাখবে বুঝতেই পারিনি। সময় যেতে যেতে যে এতগুলো দিন চলে গেছে সেটাও বুঝতেই পারিনি। কিন্তু ও কি বুঝতেছে না আমি ওকে এখন ভালোবাসি বলেই ওর পাশে আছি? কি হলো আবিদ সাহেব, চুপ কেন? না, এমনিতেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। বলো। এই যে তুমি সেই প্রথম দিন থেকেই আমার এত উপকার করছো, তারপর আবার শর্ত মোতাবেক বিয়ে করে এতগুলো টাকাও দিয়েছো, আজ আবার আমাকে একটা জানোয়ারকে শেষ করতেও সাহায্য করেছো। এই সবই তো আমাকে করার জন্য, তাই না? তাহলে আমাকে তো এখনো করনি, কিন্তু কেন? ওর কথাটা শুনে বুকটা কেমন ধুক করে উঠলো। উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেই মনে বললাম, ও কি ভাবছে এগুলো? ওকে এখনো বুঝতে পারছে না ওকে জন্য আমি এগুলো করছি না। ওকে ভালোবাসি বলে এগুলো করেছি। তখনই ওকে নরম সুরেই বললাম, জানো আনিকা, সবকিছু মানুষ ভোগের জন্য করে না। আর হ্যাঁ, তোমাকে করার ইচ্ছা থাকলে তোমার পাশে না থেকেও হয়তো তোমাকে প্রতিদিনই করতে পারতাম। আর তুমি আমার সাথে এতগুলো রাত কাটিয়েছো, কিন্তু তোমাকে শুধু আমার বুকের উপর রেখে জড়িয়ে ধরে ঘুমিয়েছি। এছাড়া তোমার সাথে অন্য কোনো ধরনের বিহেভ করিনি, যেটা দিয়ে প্রমাণিত হয় আমি তোমাকে পেতে চাচ্ছি। আচ্ছা ঘুমাও, এমনিতেই আজ অনেক ক্লান্ত তুমি। তারপরেই চুপচাপ ঘুমিয়ে পড়লাম। শরীর ক্লান্ত থাকার কারণে ঘুম খুব তাড়াতাড়ি চলে আসলো। আনিকাকে আজ 5 দিন পর ওর আম্মুর কাছে নিয়ে যাচ্ছি।
এর ভিতর মেয়েটা অনেকবার যেতে চাইলেও ওকে যেতে দেয়নি, কারণ এই কয়দিনের ভিতর আনিকাকে গোপন রেখে ওর আম্মুর অপারেশন করিয়ে ফেলেছি। অপারেশন করার আগে খুব ভয় ছিলাম, কারণ একটু এদিক সেদিক হয়ে গেলেই আনিকার আম্মু শেষ হয়ে যেত। আর আল্লাহ না করুক এমন হলেও ও হয়তো আমাকে ভুল বুঝতো, কারণ ওর অগোচরে কাজটা করা ঠিক হয়নি। তবু করালাম, কারণ মেয়েটা বড্ড বেশি মায়ের পাগল। মাকে ছাড়া সবকিছুই ওর কাছে অর্থহীন। আর যদি ও জানে ওর আম্মুর অপারেশন হবে, তাহলে হয়তো ও নিজেই ঠিক থাকতে পারতো না। তাই একটু বেশি রিস্ক নিয়ে ওর অজান্তেই, যাই হোক, ওর আম্মু এখন অনেক ভালো আছে। হাসপাতালে যেতেই ডাক্তার বলে উঠল, আবিদ সাহেব, রোগী আল্লাহর রহমতে অনেক ভালো আছে। সামনের সপ্তাহে ইচ্ছা করলে নিয়ে যেতে পারেন, তবে ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন। অপারেশনের রোগী তো বুঝেনি। আমি মাথা নাড়ালাম। আর ডাক্তারের এমন কথা শুনে আনিকা কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে, আর অনেক বেশি অবাক হয়ে জিজ্ঞাসা করলো, অপারেশন? কিসের অপারেশন? আর কার অপারেশন? আমি তোমাকে পরে বলছি, আগে চলো মাকে দেখে আসি। না, তুমি আগে বলো কিসের অপারেশন? ঠিক তখনই ডাক্তার বলে উঠল, আসলে আপনার মায়ের একটা অপারেশনের দরকার ছিল, আর ওটা অনেক রিস্কের অপারেশন। তাই আবিদ সাহেব আপনাকে কিছুই জানায়নি, কারণ এতে আপনি অনেক টেনশন করবেন। আর অপারেশনটা না করালেও আপনার মাকে বাঁচানোর কোনো আশা ছিল না, হয়তো তখন উনি মরেই যেতেন। তবে যাই হোক, এখন আপনার মা সম্পূর্ণ বিপদমুক্ত। খুব শীঘ্রই আপনার মা ভালো হয়ে যাবে। বলেই ডাক্তার চলে গেল। আর এইদিকে আনিকার চোখে পানি, আর ও আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমার উপর কেমন রেগে আছে। আমি তখন আনিকার হাতে ধরলাম আর ওর আম্মুর কাছে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরই আমাদের কথার আওয়াজ শুনে ওর মা জেগে উঠল। তুই এসেছিস মা? আর তুই এত শুকিয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? তুই যদি এমন করিস তাহলে কিন্তু আমি আর ওষুধ খাবো না। এগুলো বলো না মা, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে, খুব ভালো। বলেই মা মেয়ে কেমন একে অপরকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিছে। আর আনিকার মা কেমন করে আনিকার কপালে চুমু দিচ্ছে, আর কেমন করে বুকে আগলে রেখেছে। ওদের এই দৃশ্যটা দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে চোখের নোনা পানি বের হয়ে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আর নিজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে লাগলো। বাবা মা যে কি জিনিস সেটা যে হারিয়েছে সেই ভালো জানে। খুব মিস করছিলাম বাবা মাকে। আমার মতো এতিমের কাছে যে বাবা মায়ের ভালোবাসার মূল্য কত বেশি, সেটা একমাত্র আমি এতিমই জানি। ঠিক তখনই আনিকার মা আমাকে ডাক দিল। বাবা, তুমি কান্না করছো কেন? আসলে মায়ের কথা খুব মনে পড়ছে, আজ খুব মিস করছি। কেন? তোমার বাবা মা কোথায়? না, ছোটবেলায় তারা মারা গেছে, এতিম করে চলে গেছে আমায়। কে বলেছে তুমি এতিম? আমি কি তোমার মা না? এদিকে আসো বাবা। তখনই দৌড়ে ওনার কাছে যেতেই উনি আমাকে জড়িয়ে ধরেই বলতে লাগলো, আজ থেকে তুমিও মার ছেলে। আহ কি শান্তি, কলিজাটা জুড়িয়ে গেল। তখনই আমি বললাম, আচ্ছা আমি কি আপনাকে আজ থেকে মা বলে ডাকতে পারি? হুম, কেন পারবে না? অবশ্যই ডাকবে। খুব খুশি লাগছিল। আর তখন একটা ফোন আসলো। আচ্ছা মা, আমি একটু বাইরে থেকে কথা বলে আসছি, আপনারা কথা বলুন। যাও বাবা। তারপরে আমি বাইরে বের হয়ে গেলাম। প্রায় 20 মিনিট পর ভিতরে যাব, তখনই দরজা বাইরের থেকে শুনতে পেলাম, মারে, ছেলেটা কে? এই তো আমার ক্ষণিকের ফ্রেন্ড। মারে, ছেলেটা অনেক ভালো রে। তুই জানোস ছেলেটা এই কয়টা দিন কিভাবে আমার পিছনে খাটছে? কত সময় আমার পিছনে শেষ করছে। প্রত্যেকটা দিন আমার সেবা করছে। তোমার অপারেশন হয়েছে আমাকে বলেনি কেন? আমি নিষেধ করেছিলাম, কারণ তুই শুনলে অনেক ভেঙে পড়বি। তবে যাই হোক, ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। এমন একটা ছেলে যদি... থাক মা, আর বলো না। কেন? কারণ ও অনেক বড় লোক। তারপরও রে মা, আমার মনে হয় ওই ছেলেটা তোরে ভালোবাসে, নয়তো... মা, আর বলো না প্লিজ। ওদের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। ওরা বড় লোক, তাই ওদের কাছে মেয়েরা খেলার পুতুল। খেলা শেষ হলেই সব শেষ। আর আমি তার যোগ্য না মা। আর অযোগ্য হয়ে আমি কারো পরিহাসের করুণার পাত্রী হতে চাই না। বলেই মেয়েটা কেমন কান্না করে দিল। বাইরে থেকে কথাগুলো নিজেরই কান্না এসে গেল। তার মানে এতদিনে ওর মনে একটু ভালোবাসা আমি তৈরি করতে পারিনি, আর একটু জায়গাও তৈরি করতে পারলাম না। নাকি ওর অতীতের কারণে ও আমাকে ওর জীবনে জড়াতে চায় না। বাইরে থেকে একটা কাশির আওয়াজ দিয়ে ভিতরে ঢুকলাম। আমাকে দেখে আনিকা তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো। আমি আর বেশি কিছু বললাম না। ভিতরে গিয়ে অফিসে কাজ আছে বলেই বের হয়ে গেলাম। তারপর বাসায় এসে চুপ করে শুয়ে রইলাম। ভাবতে লাগলাম কি করব। ওর সাথে প্রায় 2টা মাস কেটে গেল, 10টা দিন মাত্র বাকি। এতগুলো দিনেও কি ও আমাকে একটু বুঝতে পারলো না? ভাবতে ভাবতেই বিছানায় ঘুমিয়ে পড়লাম। হঠাৎই কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলাম আনিকা। আমার দিকে কেমন অবাক করা দৃষ্টিতেই তাকিয়ে রইল মেয়েটা। আস্তে আস্তে খাটের একটা কর্নারে এসে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কোনো সমস্যা?
আর কখন বাসায় আসছো? একসাথেই কথাগুলো জিজ্ঞাসা করলো। হয়তো আমি বাসায় এসে শুয়ে আছি আর ওকে জানাইনি বলে প্রশ্নগুলো করছে। এই তো হসপিটাল থেকে সোজা বাসায় চলে আসছি। অফিসে যাওনি? না, কেন? এমনিতেই। ভালো, কিন্তু আমাকে তো একটু বলতে। বলতে গিয়েও আনিকা আর কিছু বলল না, কথাটা অপূর্ণই রেখে দিল। আনিকার প্রতি খুব রাগ হচ্ছিল। ও কি একটু বুঝতে পারছে না তাকে আমি কতটা ভালোবাসি? ও কি আমাকে একটু বুঝবে না নাকি বুঝতেই চায় না? ওর প্রতি বুক ভরা অভিমান নিয়ে চুপ করেই শুয়ে রইলাম। তুমি খাবে না? না খেয়ে শুয়ে থাকবা? তোমার খেতে ইচ্ছে করলে তুমি খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো, আমাকে আর ডাকবে না। তুমি খাবে না? আর আমি ডাকবো না কেন? ওই ডাকবে না তো ডাকবে না, আর একটা যদি ডাক দাও তাহলে। তোমাকে আর বলতে হবে না। আর আমি এভাবে বলার কারণে লজ্জিত। আসলে নিজের অবস্থানের কথাটা ভুলেই গেছি। আর তো মাত্র 10 দিন, তারপরে তো চলে যাব। ওর চলে যাবার কথাটা শুনে বুক ফেটে কান্না আসছিল। খুব কষ্ট লাগছিল। মনে মনে বলছিলাম, হায় রে আনিকা, একটু রাগ দেখালাম বলে খুব সহজে উল্টাপাল্টা বুঝে নিলে। কিন্তু তোমাকে ভালোবাসি বলে যে তোমার পাশে থাকতে চাচ্ছি, সেটা তুমি হয়তো কখনোই আর বুঝবে না। বলে বুক ফাটা একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপরও ও কয়েকবার ডেকেছিল খেতে, কিন্তু ওর প্রতি একটু রাগ নিয়ে আবার নিষেধ করার কারণে আর ডাকিনি। চুপচাপ শুয়েই রইলাম। বুকটা খা খা করছিল। ওকে বুকের সাথে মিশিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আনিকা, খুব ভালোবাসি তোমায়, খুব বেশি ভালোবাসি। আমাকে না কখনো ছেড়ে যাবার কথা বলো না। কিন্তু সেদিন মনের ভেতরের আর্তনাদগুলো মুখ ফুটে বের করতে পারলাম না। কিছুক্ষণ পর আনিকাও আমার পাশে শুয়ে পড়লো। প্রতিদিন পাগলিটাকে বুকে নিয়ে ঘুমাই। আমার বুকটা ওর জন্য বালিশ বানিয়ে দেই, কিন্তু আজ অভিমান করে ওকে আর আমার বুকে টেনে নিলাম না। ভাবলাম ও হয়তো আমাকে বলবে। আবিদ, আমি না তোমার ওই বুকে অনেক শান্তি পাই। আমাকে সব সময় তোমার ওই বুকের মধ্যেই রাখবা। আর আজকে আমাকে রাগ করে কেন বালিশে শুয়ে থাকতে বলছো? আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো। কিন্তু আফসোস, আনিকা এগুলো বলবে তো দূরে থাক, ওর কল্পনায়ও এগুলো আসে না। আর হয়তো আমার সাথে শর্তের কারণেই যতটুকু থাকছে, নয়তো ও হয়তো আমার কাছে কখনোই থাকতো না। বিছানায় ওর অপর দিকে মুখ করে বালিশে চোখ ভিজাচ্ছিলাম। লাইটটা অফ আছে, তাই হয়তো ওর চোখে আমার চোখের পানি পড়বে না। চোখে নোনা জল ফেলতে ফেলতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারিনি। হঠাৎই কারো চিৎকার শুনে ঘুম থেকে লাফিয়ে উঠলাম। লাফিয়ে উঠতে চাইলেও তখন আমি উঠতে পারলাম না, কারণ এর আগে আনিকা আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ মামা, আমাকে ছেড়ে দাও। আমার সর্বনাশ করো না। মামা, তুমি না আমার বাবার মতো। তুমি তো জানোই আমার বাবা নেই। প্লিজ আমাকে এই পতিতালয়ে ফেলে যেও না। মামা, যেও না। মামা, মামা। কথাগুলো বলছিল আর মামা মামা বলেই আনিকা চিৎকার করে কান্না করতে লাগলো। আর ভয়ে কাঁপতে কাঁপতে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরতে লাগলো। হয়তো আমার বুকের ভিতরেও ঢুকেই যাবে, নয়তো আমার সাথে মিশে যাবে। আনিকাকে শান্ত করার জন্য ওকে ডাকতে লাগলাম, কিন্তু ও যেন শুনছেই না। এ আনিকা, আনিকা, তোমার কি হয়েছে? আর কোথায় তোমার মামা? ওনাকে তো তুমি নিজ হাতে শেষ করে দিছো আনিকা। এই দেখো, এখানে কেউ নেই। আনিকা, এই আনিকা, এই দেখো আমি আছি তো। কেউ তোমাকে কিচ্ছু করতে পারবে না, একবার মার দিকে দেখো। অনেক বলার পরে আনিকা ধীরে ধীরে শান্ত হয় আর কেমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম মেয়েটা হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ভয় পাইছে। তখনও ও আমাকে জড়িয়ে ধরেই আছে। ও হঠাৎ কি বোঝে যেন ও নিজেকে ছুটিয়ে নিতে চাইলো, কিন্তু সেটা আর হতে দিলাম না। কারণ সেই মুহূর্তেই আনিকাকে আমি আমার নিজের সমস্ত শক্তি দিয়ে জড়িয়ে ধরে রইলাম। আর ও তখন কিছুই বলল না, শুধু চুপচাপ দেখছে। আনিকার মাথাটা তখন আমার বুকের মাঝে। তখন ওর মুখটা একটু সামনে আনলাম আর আস্তে করে ওর চোখের পানিটুকু মুছে দিলাম। অনেকক্ষণ পর আনিকা যখন স্বাভাবিক হয়, এই পাগলি, তোমার কিচ্ছু হবে না। এই পাগলিটা যে তোমার কিচ্ছু হতে দিবে না, সব সময় এই বুকে আগলে রাখবে, কখনোই আলাদা হতে দিবে না। ও শুধু মাথা নাড়ালো। এই শুনো, আর কান্না না করে চুপচাপ এই পাগলের বুক নামক বালিশটাতে ঘুমিয়ে পড়ো। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, একদম কথা বলবে না কিন্তু। তখন আনিকাকে আমার বুকের মধ্যে রেখে শুয়ে থাকতে বললাম। ও আমার কথা শুনে চুপচাপ তাই করলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আসলে আনিকার চুলগুলো অনেক সুন্দর। ও যেমন সুন্দর ঠিক ওর চুলগুলো অনেক বড় বড় চুল। ওর চুলগুলো কাঁধ ছাড়িয়ে ওর কোমরেরও অনেক নিচে চলে যায়। যাই হোক, ওর মাথায় হাত বুলাতে বুলাতে মেয়েটা কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারিনি। ফজরের আজান দিয়ে দিচ্ছে। এখনো ও আমার বুকেই ঘুমাচ্ছে আর আমিও সারা রাত জেগে ওর মাথায় হাত বুলাতেই লাগলাম। একদম ছোট বাচ্চাদের মতো ওকে ঘুম পাড়াইছি। আর ছোট বাচ্চাদের মতোই ও ঘুমাচ্ছে। একটা জিনিস তখনই মাথায় আসলো, এতদিন মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতাম, একদিনও ও খারাপ কিছু স্বপ্নে দেখেনি, ভয় পাইনি। আর আজ অভিমান করে ওকে বুকে থেকে সরাতেই কেমন আবল তাবল স্বপ্ন দেখে মেয়েটা ভয় পাইছে। আর কখনোই যতই রাগ করি না কেন, ওকে আমার বুক থেকে আলাদা করব না। সকালবেলা ওকে হসপিটালে ওর মায়ের কাছে রেখে অফিসে চলে গেলাম। একটু হাসি খুশি ভাবে বসে আছি, ঠিক তখনই আমার অফিসের কলিগ মিম আসলো। ওর সাথে আমি আবার একদমই ক্লোজ, ভালো ফ্রেন্ড বললেও চলে। মিম এসেই বলল, স্যার, একটা কথা বলবো যদি রাগ না করেন? বলো। স্যারকে আজ অনেক খুশি খুশি লাগছে। স্যারকে আজ অনেক খুশি নাকি? না আসলে বুঝতে পারছি স্যার, ব্যাপারটা ভাবিকে নিয়ে, তাই তো? তো কাল পহেলা বৈশাখে ভাবিকে নিয়ে কি কি প্ল্যান আছে?
পয়লা বৈশাখ? কে, আপনি কি জানেন না নাকি? কোন দেশে থাকেন স্যার? আরে থাকি তো বাংলাদেশেই, কিন্তু বুঝতে পারছি। আপনি তো চলে গেছেন ভাবির সাথে প্রেমের দেশে, আর যার কারণেই সব ভুলে গেছেন, তাই না স্যার? মাথায় হাত দিয়ে শুধু চুলকাচ্ছি। কি হলো স্যার, ধরে ফেললাম তো? আগে বলে দুজনে হো হো করে হেসে উঠলাম। তখনই আমি ওকে বললাম, আচ্ছা মিম, পয়লা বৈশাখে তোমার ভাবিকে কিভাবে অনেক খুশি করা যায় বলো তো? আসলে স্যার, বাঙালি মেয়েরা তার স্বামীর কাছ থেকে তেমন কিছুই চায় না, শুধু চায় স্বামীর একটু ভালোবাসা। তবে কাল ভাবিকে নিয়ে বৈশাখী মেলায় ঘুরতে পারেন, এতে ভাবি অনেক খুশি হতে পারে। থ্যাংক ইউ মিম, কিন্তু দুজনে কি কি পরে গেলে ভালো হয়? স্যার, পোশাক বলতে কাল কিন্তু অবশ্যই ভাবিকে সাদা আর লাল রঙের মিশ্রণের একটা শাড়ি, খোপায় ফুল পরে সাজতে বলবেন। আর আপনি সাদা পায়জামা আর একটি লাল ফতুয়া বা পাঞ্জাবি পরে গেলে হয়তো অনেক ভালোই হবে। থ্যাংক ইউ মিম, এত এত থ্যাংক ইউ বলে অফিস থেকে বের হয়ে সরাসরি মার্কেটে চলে গেলাম। ওর জন্য একটা লাল সাদা মিশ্রণে একটা বৈশাখী শাড়ি সহ সবকিছু কিনে বাসায় গেলাম। বাসায় যেতে যেতে রাত হয়ে গেল। ওকে রাতে কিছুই দেখালাম না। খুব ভালো লাগছে, কাল সারাটা দিন মেয়েটার সাথে কাটাবো। ওর হাত ধরে হাঁটবো, ঘুরবো, অনেক মজা করব। রাতে খুশিতে ঘুমিয়ে আসছে না। আনিকাকে বুকে রেখে শুয়ে পড়লাম আর একটু পরপর ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম। আমার পাগলিটাকে কাল আমি নিজ হাতে সাজাবো, কত সুন্দর লাগবে ওকে। ওর দিকে একটু পরপরই তাকিয়ে মুচকি হাসছিলাম। হয়তো ও আমাকে আজকে পাগল বলবে, কারণ বিষয়টা ও একটু অন্যরকম ভাবে নিচ্ছিল। যেভাবে নিক আমার কি, আমি তো খুব খুশি। হা হা হা। অনেক অপেক্ষার পর সকালের আলো ফুটলো আর তখনই সবকিছু ওর সামনে দিলাম। আনিকা, এই নাও। কি এটা? এটাতে বৈশাখী শাড়ি আছে, তুমি পরে এক্ষুনি তৈরি হও, আমি পাঞ্জাবি পরে আসছি। আমি তৈরি হব কেন? আর আমার জন্য এগুলো কেন? আরে বোকা, আজ তো পহেলা বৈশাখ, তোমাকে নিয়ে আজ সারাদিন ঘুরবো। না, আমি যাব না। প্লিজ আনিকা, না করো না, প্লিজ প্লিজ। না, আমি এগুলো পরবো না। ওর এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আজ এত আশা করেছিলাম, কত কি ভেবেছিলাম, আর ও সবকিছুই কেমন অগোছালো করে দিল। তাই মন খারাপ করে অন্য একটা রুমে গিয়ে বসে রইলাম। মন চাচ্ছিল সবকিছুই ছিঁড়ে ফেলি, তবে কিছুই করলাম না। মন খারাপ করে বসে রইলাম। হঠাৎই দরজায় চোখ পড়ল। দরজায় চোখ পড়তেই চোখ আসমানে উঠে গেল, কারণ মেয়েটা পোশাকগুলো পরেছে। আনিকাকে যে এতটা সুন্দর লাগবে ভাবতেই পারিনি। ওর দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইলাম অনেকক্ষণ পর। এই যে মিস্টার, হা করে থাকবে নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে? আনিকা, আমি স্বপ্ন দেখছি না তো? তুমি আমার সাথে যাবে? যাব বলেই তো তৈরি হয়ে এসেছি। ওর এমন কথা শুনে মনের ভিতর লাড্ডু ফুটছিল। তখনই আনিকাকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বৈশাখী মেলায় দুজনে হাতে হাত ধরে অনেকক্ষণ ঘুরছিলাম। সব কাপলদের আর বিবাহিতদের জুটির ভিতর কেমন আমাদের জুটিটাই বেশি ভালো মনে হচ্ছিল। যার সাথে এমন একজন মানুষ আছে, তার জুটি কি খারাপ হতে পারে নাকি? ওর হাত ধরে বৈশাখী মেলার ভিতর হাঁটাহাঁটি করছিলাম। কত শান্তি। আনিকার হাত ধরে আজ হাঁটাহাঁটি করছি। তখনই মনে মনে বলতে লাগলাম, শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষ আমার জন্য শুভ দিন। ভাবতেই কেমন খুশিতে মন আনচান করছিল। ঠিক তখনই একটা ছোট বাচ্চা এসে আনিকার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো। বাচ্চাটা একদমই খালি গায়ে আর পরনে শুধু একটা শর্ট প্যান্ট, তাও সেটা অনেক নোংরা আর ছেঁড়া। বয়স আনুমানিক 8 থেকে 9 বছর। এইটুকু একটা বাচ্চার এমন অবস্থা দেখলে কার না বুকটা কেঁপে উঠবে। ওই বাচ্চাটা আনিকার কাপড় ধরে বলতে লাগলো, আফা, 2টা টেহা দেন না, খুব ক্ষুধা লাগছে, দেন না আফা 2টা টেহা। চুপ করেই বাচ্চাটার দিকে চেয়ে আছে। আফা দেন না 2টা টেহা, খুব খিদা লাগছে। তোমার নাম কি বাবুমণি? সূচনা। তোমার বাবা মা কই? বাপ মা নাইকা। তাহলে থাকো কই? রাস্তার সাইডে, রাতে থাকো কই? স্টেশনের রাস্তার মোড়ে। দেন না 2টা টেহা, অনেক খিদা লাগছে। মেয়েটার সাথে কথা বলছিল আর আনিকার চোখ দিয়ে পানি বের হচ্ছে, আর অপরদিকে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠল। বাবা মা না থাকলে জীবন যে কতটা কষ্টের হয় সেটা আমি বুঝি, কারণ আমারও যে বাবা মা নেই। পাঞ্জাবির হাতা দিয়ে চোখটা মুছে ফেললাম। মেয়েটার সাথে কথা বলে আনিকা আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম আনিকা ছোট মেয়েটাকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই, কারণ আসার পথে ওর টাকা নিয়ে আসেনি, যার কারণে কিছুই দিতে পারছে না। তখনই আমি মাটিতে হাঁটু গেড়ে, সূচনা, সাহেব 2টা টেহা দেন। আমার সাথে যাবে? কই নিয়ে যাইবেন আমারে? তোমাকে ভালো একটা স্কুলে নিয়ে যাব। সেখানে তুই বন্ধুদের সাথে গল্প করবা, লেখাপড়া করবা, খেলাধুলা করবা। যাবে আমার সাথে? হ জামু, কিন্তু খাইতে দিবেন তো? আর কি কি কাম করতে হইব? আমি কিন্তু বেশি কাম পারি না। মেয়েটার কথাটা শুনে একদমই অবাক হয়ে গেলাম। এইটুকু একটা মেয়ে কি বলে এসব? তোমার কাজ করতে হবে না, চলো আমার সাথে। আর তোমার আরো বন্ধু আছে, হ আছে। তাদের কাছে আমাকে নিয়ে যাও। হ আইন আমার লগে।
তারপরই মেয়েটাকে ওই অবস্থাতেই ওর গালে একটা চুমু দিয়ে কোলে তুলে নিলাম আর মেয়েটাকে কোলে নিয়ে তাদের পাড়াতে চলে গেলাম। আনিকাও আমার সাথে। আনিকা শুধু অবাক দৃষ্টিতে আমাকে দেখছিল। যাই হোক, মেয়েটাকে নিয়ে একটা চিপাকড়িতে ঢুকতেই দেখলাম আরো অনেকগুলো শিশু। তাদেরকে একজন মুরব্বী বয়সের লোক ভিক্ষার গান শিখাচ্ছে। দেখে রাগ উঠে গেল। আর তখনই, এই বুড়ো, এইগুলো কি শিখাচ্ছ এগুলো? আপনার সমস্যা কি? যা খুশি তাই শিখামো। আমার অনেক সমস্যা, বাচ্চাদের দিয়ে এগুলো করানো ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? ওদের খাওন তো আর আপনি দেন না। আজ থেকে ওদের খাবার আমি দিব। তাহলে আর দেরি করছেন কেন? এই হতচ্ছাড়াগুলোকে এখনই নিয়ে যান। নিয়ে যাবই, কিন্তু ওদের বাবা মা কই? হুস, বাবা মা এগুলো সব পতিদেদের পোলামাইয়া। ওদের নষ্টামির ডাস্টবিনের ফসল। আচ্ছা, আমাকে ওদেরকে নিয়ে যেতে দিন। বললেই তো হবে না? এতদিন ধরে এগুলারে বড় করছি। এই টাকাকেই দিব। টাকা দিলে নিতে পারবেন, নয়তো আমি এগুলা শিখাইবই। কথাগুলো শোনার পর আনিকাও কেমন চুপসে গেল। ওদের জন্য মেয়েটার কত মায়া। ঠিক তখনই বললাম, কত টাকা লাগবে? 5 লক্ষ টাকা দিলেই ওদের সবাইকে যেতে দেব। তারপরে আনিকাকে কিছুক্ষণের জন্য থাকতে বলে ওখান থেকে চলে আসলাম। আর প্রায় 30 মিনিট পরে ওখানে টাকা নিয়ে ওখানে গেলাম আর ওদেরকে নিয়ে আসলাম। তারপর সবাইকে একটা এতিমখানায় নিয়ে যেতেই কয়েক শত ছোট শিশু আমার দিকে দৌড়ে আসলো। সবাই আমাকে আব্বু আব্বু বলে ডাকতে লাগলো। আনিকা তখন আমার দিকে অবাক করা দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক তখনই ওখানকার হুজুর এসে বলল, স্যার, আল্লাহ আপনার কল্যাণ করুক। আজকে নতুন কাউকে নিয়ে এসেছেন। হ্যাঁ চাচা, আজকে এই শিশুগুলোকে নিয়ে এসেছি। এদের দায়িত্ব কিন্তু তোমার। আপনি সাথে থাকলে আমিও রাজি। চাচা, ওদেরকে নতুন পোশাক পরাও আর ভালোভাবে গোসল করিয়ে দিও। আমরা আজ সারাদিন একসাথে অনেক মজা করব। আনিকা, তুমি আমার সাথে থাকবে তো? বলতে না বলতেই মেয়েটার চোখ দিয়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরতে শুরু করলো। আর ওর মুখ দিয়ে ও এমনভাবে হাসতে লাগলো যেন ও অনেক অনেক খুশি। কি হল, আনিকা থাকবে তো? হ্যাঁ আবিদ, আমি থাকবো। আর আমি সবার সাথে আজ অনেক মজা করব। ঠিক তখনই সব বাচ্চাদের ডাক দিয়ে বললাম, বাবুরা, এটা তোমাদের নতুন আম্মু। ওকে সবাই আম্মু বলেই ডাকবা। বলতে না বলতেই সব শিশুরা দৌড়ে আনিকার কোলের দিকে দৌড়ে গেল আর আনিকা ওদের জন্য মাটিতে বসে দুহাত বাড়িয়ে দিল। বাচ্চাগুলোকে একদম নিজের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাটিয়ে দিল। এই প্রথম আনিকাকে এত খুশি দেখে নিজের মনে এতটাই খুশি লাগছিল যেটা আগে কখনোই আমার লাগেনি। মেয়েটাও বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে গেল। বিকেলবেলা ওখানে ভালো খাবারের আয়োজন করা হলো আর সব বাচ্চাদের নতুন পোশাক কিনে দিলাম। আনিকা নিজ হাতে সবাইকে খাইয়ে দিচ্ছে। কত ভালো লাগছে। ঠিক তখনই বাচ্চাদের খাওয়ানোর সময় ওর সামনে বসে পড়লাম আর হা করে বললাম, ওদেরকে খাইয়ে দিবে আর আমাকে কি দিবে না? আনিকা তখনই একদম হয়ে গেল। কি গো, দিবে না খাইয়ে? আমারও তো খুব খিদে পাইছে। তোমাকে তো। এই দেখো, এমন করছো কেন গো? দাও না গো, একটু খাইয়ে, খুব খিদা লাগছে তো। বলেই হা করে রইলাম। তারপরে আনিকা আমার মুখের দিকে হাতে খাবার নিয়ে হাত বাড়িয়ে দিল। আমি খেতে যাব, ঠিক তখনই খাবারটা নিচে পড়ে গেল। তখন ওর দিকে তাকাতে দেখলাম অন্যদিকে তাকিয়ে আমাকে খেতে দিচ্ছিল। খুবই খারাপ লাগছিল। একটু খেতে চাইলাম, তাও সেটা নিজ ইচ্ছাতে দিল না। হয়তো আমার জোর করার কারণেই অনিচ্ছা দিতে চেয়েছিল। চুপ করে উঠে গেলাম। আমাকে উঠে যেতে দেখেই আনিকা কেমন জানি হয়ে গেল। আমি ওখান থেকে অন্য একটা কর্নারে গিয়ে দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম, ও কি আমাকে কখনোই বুঝবে না? ঠিক তখনই কেউ আমার হাতে ধরে টান দিল। তাকাতে দেখলাম আনিকা। আনিকাকে দেখে খুব অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই প্রথম আনিকা নিজে আমার হাত ধরেছে। আমি অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই ও বলল, কি হলো, চলে আসলে কেন? খাবে না? না। সরি, আসলে কখনো কোনো ছেলেকে এইভাবে খাইয়ে দেয়নি তো, তাই নিজের কাছে অনেক সংকোচ বোধ হচ্ছিল। আপনাকে সরি বলতে হবে না। আসলে বুঝতেই পারিনি। সবকিছু সবার কপালে সয় না, আর খারাপ মানুষদের কপালে তো আরো সয় না। ভেবে নিব আমার কপালেও তাই। আনিকাকে হঠাৎই আপনি করে বললাম। সরি, চলো খেতে যাবে। না, যাব না। আর আপনি বাচ্চাগুলোকে নিয়ে খেতে যান, ওরা খাবে এখন। তুমি খাবে না? শুধু বাচ্চাদের কথাই কি ভাববে? আমি না খেলেও সমস্যা নেই, কিন্তু ওরা না খেয়ে থাকলে অনেক সমস্যা। বাচ্চাগুলোকে অনেক ভালোবাসো বুঝি? নিজের থেকেও বেশি। যেদিন আমার জীবন থেকে ইভা নামক মেয়েটা হারিয়ে গেল, সেদিন থেকে ওরা আমার সবকিছু। এই ইভা আবার কে? বাদ দিন, সময় হলেই বলবো। এখন ওদেরকে খেতে দিন। সাথে যে তোমাকেও যেতে হবে। ঠিক তখনই বাচ্চাগুলো আমাকে জড়িয়ে ধরছে আর বলছে, চলো না আব্বু, তুমি আমাদের সাথে খাবে, চলো না। তখন সবার কথাই খেতে গেলাম। তারপরে আনিকা আমার সাথে খুব ভালোভাবে কথা বলতে লাগলো, নিজ হাতে খাইয়ে দিল। খুব খুব বেশি ভালো লাগছিল। সারাদিন অনেক মজার আনন্দের মাঝে বৈশাখ পালন করে দুজনে বাসায় চলে আসলাম। রাতে একা একা ছাদে বসে তারাদের সাথে উকি মারছিলাম। ঠিক তখনই আনিকা এসে হাজির। আবিদ জানো, আজকে আমি খুব খুশি। আজকের মতো কোনোদিন এত খুশি আমি হইনি। সত্যি তুমি অনেক ভালো। আমি আবার কি করলাম?
এই যে এতিম বাচ্চাদের এত ভালোবাসো আর তারাও তোমাকে কত ভালোবাসে। হুম। জানো আবিদ, তোমাকে আমি সেলিউট জানাই। কেন? কারণ তোমার ওখানে অনেক ছেলে বাচ্চার পাশাপাশি অনেক মেয়ে বাচ্চাও আছে যাদের কোনো বাবা মা নেই। তো জানো, এই মেয়েগুলো একদিন সমাজের নির্মমতায় একদিন পতিতা হয়ে যাবে। মানে কি উল্টাপাল্টা বলছো এগুলো? আবিদ, যখন মেয়েগুলো আস্তে আস্তে এইভাবে রাস্তায় বড় হবে তখন তারা হয়ে যাবে রাস্তার মেয়ে। তাদেরকে কেউ বিয়ে করবে না। অভাবের তাড়নায়, খিদের জ্বালায় তারা একদিন এই পতিতা পেশাই বেছে নিবে। আর সমাজে তখন আরো পতিতা বেড়ে যেত। কথাটা বলেই মেয়েটা কান্না করে দিল। বুঝতেই পারলাম না হঠাৎ আনিকা এগুলো কেন বলছে আর কেনই বা এমন কান্না করে দিল। ঠিক কিছুক্ষণ পরই মাথায় আসতে লাগলো ও তো মিথ্যা বলেনি। মেয়েগুলো যখন একটু বড় হয়ে যেত, রাস্তায় থাকার কারণে মানুষরূপী অনেক শেয়াল কুকুরের থাবার নিচে নিজেদের বলি দিতে হতো। আর একটা সময় ঠিকই খারাপ পথটাই বেছে নিত। কথাগুলো যদিও আগে কখনোই ভাবিনি, কিন্তু আনিকার এমন আচরণ দেখেই মনের ভিতর ভাবনার সঞ্চার হতে লাগলো। আবিদ, তুমি না ওদেরকে কখনো খারাপ হতে দিও না। খারাপ পথটা অনেক কষ্টের। একবার খারাপ হয়ে গেলে নিজেকে আর ভালো করা যায় না। এই তুমি এগুলো কি বলছো? সত্যি বলছি। পতিতা শব্দটাতে মাত্র 3টা অক্ষর, কিন্তু এর ভয়াবহতা যে কতটা খারাপ সেটা আমার মতো পতিতারাই জানে। ওই কি বললি তুই? তোকে বলছি না কখনোই নিজেকে পতিতা বলবি না। সবকিছু ভুলে যেতে, ভুলে গিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে। আর একবার যদি নিজেকে পতিতা বলিস তাহলে রেগে ওকে মারতেই চোখ দিয়ে পানি বের হতে লাগলো। মেরে ফেলবে, তাই তো? এই তুই এগুলো কি বলছিস? তোকে আমি মেরে ফেলবো? না রে, তোকে কখনোই মারবো না রে। নিজে মরে গেলেও তোকে মরতে দিব না বলেই কান্না করতে লাগলাম। আর তখনই নিজের সমস্ত শক্তি দিয়ে আনিকাকে জড়িয়ে ধরলাম। আমিও কাঁদছি, আনিকাও কাঁদছে। আর সেই কাদার মাঝখান থেকে আমার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল, ভালোবাসি রে তোকে, খুব ভালোবাসি। কেন বুঝিস না তুই? তোকে যে অনেক বেশি ভালোবাসি। সব সময় এই বুকে আগলে রাখবো তোকে। খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। আনিকাকে জড়িয়ে ধরেই আকাশের দিকে তাকিয়ে চোখের নোনা জল ফেলছিলাম আর কথাগুলো বলছিলাম। ঠিক তখনই আনিকা বলে উঠল, তুমি আমাকে যতই ভালোবাসো না কেন, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তোমার জীবনে আমি নিজেকে চিরদিনের জন্য জড়াতে পারবো না। কথাটা বলে আনিকা নিজেকে ছাড়িয়ে নিল। তখন ঝাপসা চোখে ওর দিকে তাকালাম। খুব বেশি অবাক হয়ে গেলাম ওর কথা শুনে, কিন্তু কিছুই বলতে পারছি না। আনিকাও আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। চাঁদের আলোতে শুধু ওর চোখ দুটি চকচক করছে। আনিকাকে ঠিক তখনই বললাম, কেন আনিকা, আমি কি তোমার যোগ্য না? নাকি আমি খারাপ বলে সেই যোগ্যতা হারিয়ে ফেলছি? বিশ্বাস করো আনিকা, আমি একদম ভালো হয়ে যাব। কখনোই অন্যায় কাজ করব না। দেখো আবিদ, তুমি অনেক ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু আমি তোমাকে আমার জীবনে মেনে নিতে পারবো না। ঠিক তখনই বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। কেন আনিকা এই কথা বলছে? আমি কি তার যোগ্য না, নাকি অন্য কোনো কারণ আছে? আচ্ছা আনিকা, আমাকে কি তোমার মেনে নিতে কোনো কারণ আছে, নাকি তোমার লাইফে কেউ আছে? আছে। কথাটা শুনে বুকটা ফেটে গেল। বুকের গহীনে ঝড় শুরু হয়ে গেল। ভাবতেই অবাক লাগে এই পৃথিবীতে আমি কত অসহায়। আনিকা ঠিক আছে, তাহলে আমি আর তোমাকে এই বিষয় নিয়ে কখনোই আর জোর করব না। আসলে আমি বুঝতেই পারিনি আমার কপালটা এত পোড়া। দেখোই না, একটা মেয়েকে ভালোবেসে যখন সব মেয়েকে ঘৃণা করতাম, ঠিক তখনই আবার তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু বুঝতেই পারিনি আমার ভালোবাসা সার্থক না। জানো আনিকা, ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম আমি। বাবা মা থাকতে তাদের কাছে যা চাইতাম তারা যেভাবেই হোক সেটাই আমাকে এনে দিত। আর না দেয়া পর্যন্ত অনেক জেদ ধরতাম। বয়স যখন মাত্র 12 বছর, ঠিক তখনই একদিন একটা অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যায়। আর হারিয়ে যায় বাবা মা নামক ছায়াটা। সেদিন অনেক কান্না করেছিলাম। এরপর থেকে কেউ কখনোই আমার চাওয়া কোনো জিনিস আমাকে এনে দেয়নি। এরপর আমার চাচাও আমার সকল সম্পত্তি আত্মসাৎ করে ফেলে, রাস্তায় বের করে দিল আমাকে। হয়ে গেলাম রাস্তার ছেলে। আস্তে আস্তে বড় হতে লাগলাম। কাজ করে পড়াশোনা করতাম, সারা রাত কাজ করে দিনে স্কুলে যেতাম। আস্তে আস্তে যখন ভার্সিটি লাইফে চলে গেলাম, তখন ইভা নামের একটা মেয়েকে অনেক পছন্দ হয়। আর মেয়েটা অনেক বেশি সুন্দর ছিল। আস্তে আস্তে ফ্রেন্ডশিপ আর তারপর রিলেশন। হঠাৎই একদিন দেখলাম ও আরেকটা ছেলের সাথে ঘুরছে। আর আমি জিজ্ঞেস করার কারণে ও বলেছিল আমার মতো গরিব অযোগ্য ছেলের সাথে নাকি ওর মানায় না, টাকাই ওর কাছে সব। সেদিন ও আমাকে অনেক অপমান করে। নিজে অনেক সুন্দর বলে অনেক অহংকার করেছিল। সেদিন নিজেকে কোনোভাবেই ঠিক রাখতে পারিনি। টাকা কিভাবে আয় করতে পারি সেটাই ভাবা শুরু করলাম। এরপরই ঘটনাক্রমে আমার চাচার কাছ থেকে আমি আমার সম্পত্তি আদায় করে নিলাম। বাবার সম্পদ পেয়ে হয়ে গেলাম কোটিপতি। কোটিপতি হবার পরই সুন্দরী মেয়েদেরকে অনেক ঘৃণা করি, কারণ ইভার সেই চরিত্রটা আমার সামনে ভেসে আছে। আর সবচাইতে মজার ঘটনা হলো, আমার লাইফে টাকার বিনিময়ে রাত কাটানো প্রথম মেয়েও ওই ইভাই। পরে টাকার জন্য আমার সাথে রাত কাটায় সে। দিনে ভদ্রবেশধারী হলেও রাতে ওর মতো খারাপ আর কেউ ছিল না।
সেদিন থেকেই সুন্দরী মেয়েদেরকে হেট করতাম, কারণ তাদের সৌন্দর্যের ভিতর যে কতটা কালো থাকে সেটা ইভাকে না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, এরপর আর কোনো মেয়েকে কখনোই ভালোবাসিনি, কারণ তখন আমি নিজেই খারাপ জগতের বাসিন্দা। এরপর তোমার সাথে পরিচয়, আর তোমার সবকিছু জেনেও আবারও নিজেকে পরিবর্তন করে ফেলি। এরপরে তোমাকে খুব ভালোবেসেছি, বিশ্বাস করো আনিকা, তোমাকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে একা করে দিও না। আর তুমি তো আমার বিয়ে করা বউও, তাই না? বলেই চোখ দিয়ে পানি বের করতে লাগলাম, কিন্তু সেটা হয়তো আনিকার কাছে কিছুই না। ওর মনে আমার জন্য একটু দয়া হলো না। ও তখনই বলে উঠল, আবিদ, আমি তোমার সব কিছু বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমি তোমাকে মেনে নিতে পারবো না। তবে দোয়া করি তুমি যেন ভালো একটা মেয়েকে বউ করতে পারো। আর তুমি এখন অনেক ভালো একটা ছেলে, তোমাকে যে কেউ পছন্দ করবে। আর আমার মতো খারাপ একটা মেয়েকে নিয়ে বেশি কিছু ভেবো না, আর ভাবলে ভুল করবে। আর একটা কথা মনে রেখো, আমি তোমার 2 মাসের জন্য বউ হয়েছি, সারা জীবনের জন্য না। আর সেই 2 মাস পার হতে আর মাত্র 7 দিন বাকি, এরপরেই আমি চলে যাব। একটানা কথাগুলো বলেই আনিকা ছাদ থেকে চলে গেল আর রেখে গেল আমাকে। নিজেকে তখন অনেক বড় অসহায় লাগছিল। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে বড় অসহায় আর কেউ নেই। চোখ দুটো বারবারই ঝাপসা হয়ে যাচ্ছিল। ভাবতেই অবাক লাগে, আমার জীবনে ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। যাকে যাকে ভালোবাসলাম তারাই দূরে ঠেলে দিল আমায়। অনেকক্ষণ ছাদে একা একা দাঁড়িয়ে চোখের জল ফেলেছিলাম। চোখ দুটো অনেক ফুলে গেছে, মনে হচ্ছে অনেক ঘুম পাচ্ছে। তাই রুমে চলে গেলাম। গিয়ে দেখলাম আনিকা নিজের মতো করে ঘুমিয়ে আছে। আনিকাকে আর জাগালাম না, চুপ করে খাটে শুতে গেলাম, কিন্তু শুয়ে থাকতে পারলাম না। আজ কেন জানি ওর সাথে শুয়ে থাকতে খুব বেশি কষ্ট হচ্ছে। বারবার মনে হচ্ছে আর তো মাত্র কয়েকটা দিন, এরপর তো আমাকে একাই থাকতে হবে। খাট থেকে নেমে পড়লাম, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি সেটা হয়তো মনে নেই, তবে যখন ঘুমটা ভেঙে গেছে তখন ঠিক ঘড়িতে রাত 3টা বেজে 39 মিনিট। একদমই ঘুম আসছে না, ঘুমহীন ভাবে রাতটা কেটে গেল। সকালবেলা আনিকাকে হসপিটালে রেখে অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে আবার হসপিটালে গেলাম, কারণ আজকে আনিকার আম্মুকে বাসায় নেওয়ার কথা। হসপিটালে গিয়ে ওদেরকে পেলাম না, এর আগেই ওরা ওখান থেকে বের হয়ে গেছে। আনিকাকে ফোন দিলাম, আনিকা কোথায় আছো? বাসায় কেন? না তেমন কিছুই না। তোমার আম্মুকে বাসায় নিয়ে গেছো? খুব ভালো। তবে আমাকে কি সাথে নিয়ে গেলে বা আমাকে বললে কি আমি সাথে থাকতাম না? আসলে বুঝতে পারিনি, সরি। আচ্ছা, আমি বাসায় আসতেছি বলেই ফোনটা কেটে দিলাম। বাসায় চলে গেলাম। ওদের সাথে অনেক মজা করলাম। এখন ওর থেকে দূরত্ব বজায় রেখেই চলতে হয়, কারণ ওর আম্মু জানে না আমরা বিয়ে করেছি। উনি জানে ও আর আমি বন্ধু। ওর আম্মু, আমি আর আনিকা 3 জনে মিলে খুব আনন্দে দিন কাটাচ্ছিলাম। সবার মুখেই হাসি ছিল। আনিকার আম্মু মন থেকে আমাকে অনেক পছন্দ করত, আর উনি আমাকে কয়েকবার বলেছিল আনিকা আমি বিয়ে করে সব সময়ের জন্য রেখে দিতে, কিন্তু বারবারই তখন আনিকা অমত করে। হঠাৎই আনিকা আমাকে বলল, আবিদ, কিছু কথা বলার ছিল। বলো আনিকা। একটু ছাদে আসো। আনিকা তখন ছাদে চলে গেল। আমিও তার পিছু পিছু গুটি গুটি পা বাড়াচ্ছিলাম আর ভাবছিলাম আনিকা কি বলতে চাচ্ছে আমায়। সে চলে যাবে না তো? ভাবতেই কেমন কষ্ট লাগে, কিন্তু কিছু কষ্ট দৃষ্টির আড়ালেই থাকে। ছাদে গেলাম, গিয়েই বললাম, বলো আনিকা, কি বলতে চাও? আবিদ, তুমি আমার অনেক উপকার করেছো, আমার মায়ের জীবন বাঁচাতেও অনেক সাহায্য করেছো। আসলে তোমার উপকারের ঋণ হয়তো কখনোই শেষ করতে পারবো না। হঠাৎ এগুলো বলছো যে? আসলে আজকের দিন গড়িয়ে রাত পার হলেই তো তোমার 2 মাস শেষ, আর তারপরে তো আমি চলে যাব। আর কাল সকালেই আমি মাকে নিয়ে চলে যাব। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। কি হলো, কিছু বলছো না যে? আসলে আমার কিছুই বলার নেই আনিকা, তবে দিনগুলি যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি। তবে তোমাকে আমি আর আটকাবো না। যদি কখনো মনে হয় আমার কাছে তুমি ভালো থাকবে তাহলে চলে এসো। আমার মনের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে। ধন্যবাদ। তবে আমার এক অনুরোধ রাখবে আনিকা? কি অনুরোধ? কাল যখন চলে যাবে তোমাদেরকে আমি ড্রাইভ করে তোমার বাসায় পৌঁছে দিব। তবে সমস্যা নাই, যদি প্রবলেম থাকে তাহলে যাব না। তখন আনিকা আমার দিকে কেমন অবাক চোখে তাকিয়ে রইল আর মাথা নাড়ালো। সেদিন রাতে আনিকা সহ সবার সাথে অনেক বেশি মজা করেছিলাম। তারপর আনিকা ওর আম্মুর সাথে ঘুমাতে চলে গেল। আমিও চলে গেলাম ছাদে। সারা রাত না ঘুমিয়ে একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। মনে কষ্টগুলোকে সিগারেটের ধোঁয়ার সাথে মিশিয়ে দিচ্ছিলাম। খুব কষ্ট লাগছিল, কারণ আনিকাকে যে এতটা ভালোবেসে ফেলবো বুঝতেই পারিনি। আর ওর কি দোষ? ও নিজেও তো অন্য আরেকজনকে ভালোবাসে। আমি যেমন আনিকাকে কাছে পেতে চাই, ঠিক তেমন ও নিজেও তো ওর ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই। এই কথাগুলো বলেই নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। হঠাৎই ফজরের আজান দিচ্ছে। আজান শুনে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া করে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। খুব দ্রুত গাড়িটা চলছে আর খুব দ্রুতই হারিয়ে যাচ্ছে আমার আনিকা। বিকেলের দিকে ওদের বাসায় পৌঁছে গেলাম। ওদেরকে নামিয়ে দিয়েই, আনিকা আমি তাহলে চলে যাচ্ছি, ভালো থেকো আর মায়ের প্রতি যত্ন নিও। সে কি বাবা,
তুমি মাত্র আমাদেরকে বাসায় পৌঁছে দিছো, এখন তুমি নিজেই অনেক ক্লান্ত, একটু রেস্ট নাও, খেয়ে দে তারপর যাও। না গো মা, সব জায়গায় থাকার আর খাওয়ার অধিকার হয়তো আল্লাহ সবার কপালে লিখেনি, তবে আপনি বলেছেন এতেই আমি খুশি। আনিকা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একটু থেকে গেলে কি হয় না? না আনিকা, তুমি তো জানোই আজকে আমার কাজ শেষ, আজ আমি অপ্রয়োজনীয়। যাই হোক, ভালো থেকো আনিকা, অনেক সুখে থেকো। তুমিও সুখে থেকো, আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে সুখে সংসার করো। হা হা হা। করতে চেয়েছিলাম তো, কিন্তু সেটা হলো না। আর এখন নতুন করে আমার কোনো ইচ্ছা নেই। ভালো থেকো গো পাগলি, খুব ভালো থেকো। বলেই ওখান থেকে চলে আসলাম। আনিকার মা কয়েকবার আমার দিকে কেমন রহস্যজনকভাবে তাকিয়েছিল। হয়তো কিছু বুঝবে, হয়তো বা না। বুকের কষ্টগুলোকে চাপা দিয়ে ওদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে গাড়ি চালানো শুরু করলাম। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, তার উপর চোখ দুটি ঝাপসা হয়ে আসছিল বারবার। গতকাল রাতে না ঘুমানোর কারণে মাথাটাও কেমন ভন ভন করে ঘোরাচ্ছিল। গাড়ির স্পিডটা আরো বাড়িয়ে দিলাম, যেভাবেই হোক আমাকে এই মায়া ত্যাগ করে অনেক দূরে চলে যেতে হবে। গাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলতে লাগলো, হঠাৎই মাথাটা কেমন ভন ভন করে ঘুরে গেল, আর চোখ দুটি বন্ধ হয়ে গেল। সবকিছু অন্ধকার মনে হচ্ছে। এরপর আর কিছু মনে নেই। চোখ খুলতে কেমন ঝাপসা ঝাপসা দেখতে লাগলাম, কিছুই ভালো করে দেখতে পাচ্ছি না। চোখটা আস্তে আস্তে ঘুরাতে ঘুরাতে দেখলাম আমি কোনো হসপিটালে আছি, কিন্তু আমি এখানে কেন, আর কেনই বা? ভালো করে স্পষ্টভাবে কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আপন কোনো মানুষের কান্নার আওয়াজ, আর তার সাথে শুনতে পেলাম, আবিদ, তোমার জ্ঞান ফিরেছে? আবিদ, তোমার কেমন লাগছে? আর সেদিন কি হইছে? মানুষটার দিকে তাকালাম, কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে চেহারা বুঝতে পারছি না। তবে কণ্ঠ শুনে বোঝা যায় এটা আনিকা, কিন্তু আমি ভালোভাবে দেখতে পারছি না কেন। ঠিক তখনই চিৎকার দিয়ে উঠলাম, আর আমার মুখ থেকে আপনা আপনি বের হয়ে গেল, আমি ভালো করে দেখতে পারছি না কেন, সবকিছু এমন ঝাপসা লাগছে কেন। কি বলছো আবিদ? তুমি ভালো করে দেখতে পারছো না? না, আমি কাউকে ভালোভাবে দেখতে পারছি না। আমার চোখের কি হলো? না, তোমার কিছুই হতে পারে না। ডাক্তার, ডাক্তার। ঠিক তখনই ডাক্তার এসে হাজির। কি হয়েছে? আর রোগীর জ্ঞান কখন ফিরেছে? একটু আগেই ফিরছে। ডাক্তার, আবিদ ভালো করে কিছু দেখতে পারছে না কেন? ওর চোখের কি হয়েছে? আসলে, আচ্ছা, আপনি আমার সাথে আমার চেম্বারে আসুন। ডাক্তার সাহেব, সমস্যা নাই, আপনি এখানেই বলুন, আমিও শুনতে চাই। আসলে আবিদ সাহেব, অ্যাক্সিডেন্টের সময় আপনার মাথায় অনেকটাই আঘাত পড়ে, কিন্তু তার চাইতে বেশি আঘাত পড়ে আপনার দুই চোখে। চোখ দিয়ে রক্ত বের হয়ে গেছিল, আর আপনার চোখে প্রচণ্ড আঘাত পড়ার কারণে চোখের রেটিনা, কর্নিয়ার মারাত্মক ক্ষতি হয়ে গেছে, যার কারণে আপনি ঠিকমতো ভালোভাবে দেখতে পারছেন না। না, এ হতে পারে না। ডাক্তার, আপনি বলে দেন ওর চোখে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। দেখুন, আমি তো ভেবেছিলাম ও আর চোখেই দেখতে পাবে না, কারণ চোখের যে ক্ষতি হয়েছে তাতে যে উনি এখনো দেখতে পাবে সেটা আমি নিজেও ভাবতে পারিনি। তবে হ্যাঁ, যদি চোখ পাল্টানো যায় তখন হয়তো উনি চোখে পুরোপুরি দেখতে পারবেন, তাও শিওর না। আনিকা উচ্চস্বরে কান্না করতে লাগলো। আর একটা কথা, ওনাকে কিছু চোখের ড্রপ আর ঔষধ লিখে দিচ্ছি, এগুলো রেগুলার ঠিক মতো ব্যবহার করলে হয়তোবা চোখের আলো ফিরে আসতে পারে। আর চোখের ট্রিটমেন্ট ঠিক মতো চালাবেন। আর ওনার সাথে সবসময় একজন মানুষ থাকতে হবে, এতে ওনার জীবন নাশের ঝুঁকি কমে যাবে। বলেই ডাক্তার চলে গেল। ঠিক তখন আনিকা অনেক জোরে জোরে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, সব দোষ আমার। আমার জন্যই তোমার এই অবস্থা হয়েছে। সেদিন আমার কারণেই তুমি রাতে উল্টাপাল্টা জিনিস খেয়ে টেনশন করে গাড়ি ড্রাইভ করে নিজের এত বড় ক্ষতি করলে। কেন এমনটা করলে? দেখো আনিকা, যা হবার হয়ে গেছে। আসলে তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। এটা নিয়ে মন খারাপ করো না, বাসায় যাও, গিয়ে রেস্ট নাও। বাসায় যাব? বাসায় গিয়ে তোমার আম্মুর সাথে সময় কাটাও, এতে ওনার অনেক ভালো লাগবে। না, আমি তোমাকে ছেড়ে যাব না। আর মা অনেক ভালো আছে। খুব ভালো, তবে আমার কাছে তোমার থাকার দরকার নেই, আমি একাই ভালো থাকবো। একা থাকবে মানে? ডাক্তার কি বলছে শুনছো? তবে আমার পাশে তোমার থাকার দরকার নেই, বেঁচে তো আছি, মরে তো আর যাইনি। প্লিজ আবিদ, এভাবে বলো না, কষ্ট লাগে। কষ্ট লাগবে কেন? আমি তোমার কে যে তোমার কষ্ট লাগবে? আবিদ, তুমি আমার স্বামী, আর তোমার সব কষ্টের জন্য আমার তো কষ্ট লাগবেই। এ আনিকা, কি বললে এটা? স্বামী? আমি কারো স্বামী টামি না। আর হ্যাঁ, আমার কাছে না এসে তোমার ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার করো। প্লিজ আবিদ, এভাবে বলো না। আসলে তুমি জানো আমার মতো একটা খারাপ মেয়ের সাথে লাইফে না জড়াও, সেই জন্য সেদিন মিথ্যা কথা বলেছিলাম। খুব ভালো করেছো, এখন তুমি আসতে পারো। প্লিজ আবিদ, এমন করো না। আর আমার কি বা করার ছিল? একটা মেয়ের অনেক কষ্টে সঞ্চিত সম্পদ হলো তার ইজ্জত, যেটা প্রত্যেকটা মেয়ে অনেক কষ্টে আগলে রাখে আর তার স্বামীর হাতে সেটা তুলে দেয়। আর আমার কাছে কি বা ছিল যেটা তোমাকে দিব? আমি তো তোমার হক অক্ষত অবস্থায় রাখতে পারিনি। আমি চাইনি তোমাকে ঠকাতে,
আমি তো একটা পতিতা, আর পতিতাদের তো সংসার করা মানায় না, যার কারণে এগুলো বলেছিলাম। আবিদ, আমাকে তুমি মাফ নাই করো, মেনে নাই নাও, তবু তোমার এই সময়টাতে তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দাও। বলেই মেয়েটা অনেক কান্না করতে করতে পায়ে পড়ে গেল আর অনেক ফুপাতে ফুপাতে কান্না করতে লাগলো। পুরো শরীরটা প্রচন্ড ব্যথা করছে। শোয়া থেকে তখনও উঠতে পারিনি। আর আনিকার এমন কীর্তি দেখে আমার ঝাপসা চোখগুলো আরো বেশি ঝাপসা হয়ে গেল। চাইলেই আনিকাকে আজ অনেক কিছু বলতে পারতাম, কারণ তার একটা মিথ্যা কথার জন্যই আমার আজ এই অবস্থা। সেদিন রাতে এত ড্রিঙ্ক না করলে হয়তো আজ এমন হতো না, কিন্তু আনিকাকে কিছুই বলতে পারলাম না, কারণ ভালোবাসার টান যে এতটা ভয়াবহ, যেটা সত্যিকারের প্রেমিক ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। আনিকা, পা ছেড়ে দাও, আসলে কি বলবো বুঝতেই পারছি না। সেদিন তুমি তোমার অবস্থানের কথা চিন্তা করে আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিলে। আজ যদি আমি আমার এই করুণ অবস্থার কথা চিন্তা করে তোমাকে আমার জীবনে আর নাই জড়াই। কথাটা বলতে আনিকা চিৎকার দিয়ে কেঁদে উঠল। প্লিজ আবিদ, এমনটা করো না। দরকার পড়লে তোমার যত প্রকার শাস্তি আছে সব আমাকে দাও, তারপরও এমন করো না। আর তুমি হয়তো জানো না, তোমার বুকে মাথা না রাখলে এখন আর ঘুমই আসে না, খুব কষ্ট হয়, বুক সেটে কান্না আসে, অসহ্য মরণ যন্ত্রণা লাগে। এগুলোর একটাই কারণ, আমিও যে তোমায় ভালোবাসি, কিন্তু নিজে একটা পতিতা বলে সেগুলো প্রকাশ করতে কখনোই সাহস পাইনি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমাকে না হয় তোমার ওই দিনগুলোতে তোমার পাশে থাকার সুযোগ দাও। তুমি সুস্থ হলে না হয় আমাকে তাড়িয়ে দিও, প্লিজ আমাকে এখন তোমার পাশে থাকতে দাও। বলেই আনিকা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো আর কান্নার পরিমাণ আরো বাড়িয়ে দিল। কি করব বুঝতে পারছি না। আমার এই অবস্থা দেখে যেই মেয়ে আমার পাশে থাকতে যাচ্ছে, সেই মেয়ে নিঃসন্দেহে আমাকে ভালোবাসে। আচ্ছা আনিকা, আমার শরীর ভালো হলে তুমি চলে যাবে তো? একটু নীরবতা পালন করে বলে উঠল। তুমি যদি চাও তুমি সুস্থ হলে আমি চলে যাই, তাহলে তাই হবে। একেবারে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। তাহলে আসারই দরকার নেই। যদি সারা জীবনের জন্য আমার কাছে আসতে পারো তাহলে এসো, আর যদি না পারো ক্ষণিক সময়ের জন্য আসার দরকার নেই। আমি রাজি, কখনোই তোমাকে ছেড়ে যাব না। জীবন থাকতে তোমাকে একা করব না। আর আমাকে অনেক ভালোবাসতে হবে কিন্তু। নিজের চাইতেও বেশি ভালোবাসবো তোমায়। হুম একটা কথা বলবো? হুম তোমার শরীরে খুব ব্যথা করছে, তাই না? হুম যদি অনুমতি দাও তাহলে তার অর্ধেক ভাগ আমি নিব। কিভাবে? আগে অনুমতি দাও। দিলাম। এরপর কি হলো বুঝতেই পারলাম না, কারণ কিছু বুঝে ওঠার আগেই আনিকা আমার মাথার পাশে এসে বসলো। আর আমার মাথার পাশে বসেই ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে নিল। এই প্রথম আনিকা নিজ ইচ্ছায় আমার সাথে এমন করায় খুব অবাক হয়ে গেলাম। একটু পর ও নিজেকে ছাড়িয়ে বলল, এখন কি কিছুটা কমেছে? কমেনি, উল্টো বেড়ে গেছে। কি? মনের ভিতর খা খা শুরু হয়ে গেছে। কেন? যদি আরো কয়েকটা পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যাও দুষ্টু কোথাকার। দাও না প্লিজ। তারপর আর কি, আনিকাকে নিয়ে চলে গেলাম ভালোবাসার রাজ্যে। শরীরে ব্যথা অসুস্থতা যে কোথায় হারিয়ে গেল সেটা অজানাই রয়ে গেল। অনেকক্ষণ পর আনিকা আবারও নিজেকে ছুটিয়ে নিল। ঠিক তখনই আনিকা বলে উঠল, আবিদ, তুমি সবসময় তোমার ওই বুকে আমাকে আগলে রাখবে তো? কখনো আমাকে ছেড়ে যাবে না তো? এই সেম প্রশ্নগুলো তো আমারও। আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। একমাত্র মৃত্যু ছাড়া আমাকে তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমারও সেম কথা। তখন আনিকা আবারও আমার কপালে একটা চুমু দিল। একটু পর ডাক্তার এসে আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমার আর কিছুই মনে নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। চারিদিকে একদম নিশ্চুপ। হাতটা উঠাতে যাব কিন্তু পারলাম না। ঝাপসা ঝাপসা চোখে ঝাপসা ভাবে দেখতে পেলাম আনিকা আমার হাতটাকে তার মুখের উপর রেখে আমার বেডের নিচে শুয়ে আছে। ওকে মাত্র একটা ডাক দিতে ও সজাগ হয়ে গেল। আনিকা। কি? তুমি ঘুম থেকে কেন উঠছো? আর তোমার কি কিছু লাগবে? না, কিন্তু দেখো তো এখন কয়টা বাজে? রাত 3টা। কি, তুমি এত রাতে এখানে কেন? বাসায় যাওনি? বাসা? কোথায় আমার বাসা? আমার বাসা তো তুমি। তুমি যেখানে থাকবে সেখানে আমিও থাকবো। তখন বেড থেকে উঠতে চাইলাম কিন্তু উঠতে পারছি না। কেন? পা দুটো যেন শক্ত কোনো কিছুর সাথে বেঁধে রাখা হয়েছে। গতকাল কি এমন ছিল না? তাহলে আজ কেমন লাগছে কেন? আনিকা দেখো তো আমার পা কিসের সাথে বাঁধা? ফুপানোর আওয়াজ। এই তোমাকে জিজ্ঞাসা করছে আমার পা কোথায় বাঁধা। পা দুটো একদমই নাড়াতে পারছি না, কিন্তু তুমি কান্না করছো কেন? পা দুটো এখন নাড়ানোর দরকার নেই। কেন? আসলে বলে আবারও কান্না শুরু করে দিল। আরে কান্না করছো কেন বলবে তো? আমার পায়ের কি হয়েছে? অ্যাক্সিডেন্টে তোমার দুটো পায়ে ভেঙে গেছে, আর এখন ব্যান্ডেজ করা আছে, তাই পা নড়াতে পারছো না। কথাটা শুনে কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেলাম। গতকালও মনে করেছিলাম হয়তো শরীর ব্যথার কারণে পা নাড়াতে পারছি না, আর আজ আমি এটা কি শুনছি? আমার পা ভেঙে গেছে? পোড়া কপাল আমার।
ছোটবেলায় মা বাবাকে হারিয়ে এতিম হয়ে বহু কষ্টে জীবনযাপন করলাম। বড় হয়ে হলাম একটা বাজে ছেলে। যখনই ভালো হতে চাইলাম ঠিক সেই মুহূর্তে কত ঝড় ছুটে আসলো আমার জীবনে। চোখের সাথে যে পায়েরও এমন অবস্থা হবে ভাবতেই পারিনি। ওপরের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ তুমি পারোই বটে, তবে আমার আজ কোনো কষ্ট নেই। সবকিছুর বিনিময়ে তুমি আমার পাগলিটাকে আমার বুকে ফিরিয়ে দিছো, এটাই আমার কাছে অনেক। আবিদ, তুমি কান্না করো না, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হয়তোবা, কিন্তু আনিকা আমার মনে হয় তোমার চলে যাওয়াই ভালো। আমার মতো একটা অচল আমার মুখে হাত দিয়ে কথা বলতে দিব না। দেখো আবিদ, উল্টাপাল্টা কথা বলবে না। এই একই কথা যদি আমিও বলি, যখন তোমার সব কিছু ঠিক ছিল, তোমার কোনো সমস্যা ছিল না, তখন আমার মতো হতদরিদ্র একটা পতিতাকে কেন ভালোবেসেছিলে? একটা পতিতাকে এতটা ভালোবাসা পায়? চাই, মন থেকে চাইলে সবকিছু সম্ভব। ঠিক একই কথা আমারও, মন থেকে চাইলে একটা অচল মানুষকেও ভালোবাসা যায়। আর হ্যাঁ, তোমাকে আমি আবার আগের মতো গড়ে তুলবো, তুমি একদমই ভেঙে পড়বে না। কি বলবো বুঝতেই পারছি না। এই ভালোবাসাটা যদি আগে দেখাতো তাহলে হয়তো এত কিছু হতো না। তারপর আমি সুখী, কারণ ও তো আমাকে এখন ভালোবাসে। আচ্ছা আনিকা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমাও। দুজনে শুয়ে পড়লাম, কিন্তু দুজনের জায়গাটা একদমই ভিন্ন। আমি শুয়ে আছি হসপিটালের বেডে, আর পাগলিটা শুয়ে আছে অর্ধেক বসে। মাথাটা আমার মাথার সাইডে, আর শরীরটা হসপিটালের ফ্লোরে। গভীর রাত, হয়তোবা রাতটা প্রায় শেষ, চোখে ঘুম নেই, শুধু আনমনে তখন আনিকার কথাই ভাবছি। মেয়েটার সুন্দর জীবনটা আমার মতো একটা অচলের সাথে শেষ করে দিবে? চাইলে তো ওর জীবনটাও এখন ভালো করে সাজাতে পারে, কিন্তু তা করছে না কেন? তাহলে কি ভালোবাসার জোরেই ও এমন করছে? ভাবতে ভাবতে ফজরের আজান শুনে চোখটা বন্ধ করে ফেললাম আর ঘুমানোর মিথ্যা অভিনয় করলাম, কারণ আনিকা ইতিমধ্যেই জেগে গেছে। ও উঠেই বাইরের দিকে গেল, আর একটু পর আবারও ফিরে এলো। দরজাটা অফ করে ও বেডের এক সাইডে চলে গেল। চোখে ঝাপসা থাকার কারণে তেমন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, তবে যতটা বুঝতে পারছি ও হয়তোবা নামাজ পড়ছে। কিছুক্ষণ পরে আমার ধারণাটা ঠিক হলো, কারণ ও কান্না করছিল আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল। বারবারই বলছিল, আল্লাহ তুমি আবিদকে ভালো করে দাও, সুস্থ করে দাও। দরকার পড়লে আমার জীবন নিয়ে নাও, তবু ওকে ভালো করে দিও, সুস্থ করে দাও। আনিকার কান্নাটা কেন জানি সহ্য করতে পারছি না। নিজের ঝাপসা চোখ দুখানা আরো ঝাপসা হয়ে গেল। একদম নিস্তব্ধ হয়ে আজ যাচ্ছি ওর এমন কীর্তি দেখে। হঠাৎই ওর নামাজ শেষ করে হয়তো আমার দিকে তাকিয়েছে, আর আমাকে কান্না করতে দেখেও আমার কাছে আসলো আর বলতে লাগলো, কান্না করছো কেন? খুব বেশি কষ্ট হচ্ছে তোমার? অনেক খারাপ লাগছে তোমার, তাই না? দেখবে আল্লাহ ঠিক তোমাকে ভালো করে দিবে। হুম একদম কান্না করবে না, আমি তো তোমার পাশেই আছি, তাই না? হুম তুমি কান্না করলে যে আমার খুব কষ্ট হয় আবিদ, অনেক কষ্ট লাগে, নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। প্লিজ কান্না করো না। কিছুই আর বললাম না, একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে রাখলাম। এইভাবেই হসপিটালে কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসে আনিকার সেবা আর ট্রিটমেন্ট সব মিলিয়ে আমার অবস্থা খুবই ভালো, তবে চোখে এখনো ঝাপসা দেখি। চোখে ঝাপসা দেখলেও সবকিছু বুঝতে পারি। আর পায়ের অবস্থা অনেক ভালো, হয়তো সামনের সপ্তাহে আমাকে বাসায় নেবার কথা বলেছে ডাক্তার। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেল, এতগুলি দিন কেটে গেল বুঝতেই পারিনি, আর বুঝবই বা কিভাবে? যার পাশে এমন একজন আছে সে কষ্টে থাকলেও তো অনেক সুখী। সত্যি বলতে এতগুলো দিন আনিকা আমাকে ছাড়া একটা মুহূর্ত আমার কাছ থেকে দূরে যায়নি। ওর আম্মু সহ দুজনেই একের পর এক আমার সাথে সময় দিয়েছে, সেবা করেছে। আর আনিকার কথা কি বলবো, সকাল থেকে শুরু করে আর রাত শেষ হওয়া অবধি মেয়েটা আমার পাশেই থাকতো, অনেক উৎসাহ দিত। বারবারই বলতো, আবিদ তুমি আবারও ঠিক হয়ে যাবে, তোমার কিছুই হবে না, আজ আমাকে বাসায় নিয়ে যাবে। এখনো পা ঠিক হয়নি, তবে বাসায় নেওয়া যাবে আমাকে। তাই আনিকাকে বললাম এই 4 দেয়াল ছেড়ে যেন আমাকে বাসায় নিয়ে যেতে, আর তাই আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। পায়ে এখনো ব্যান্ডেজ, এমন অবস্থায় বেডে করে গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যাচ্ছে। অবশেষে আবারও আমাকে বাসায় নেওয়া হলো, আর আনিকার আম্মুও আমাদের সাথেই থাকবে। ও ভালো কথা, আপনাদের তো বলাই হয়নি, আনিকার আম্মুকে আমাদের বিয়ের কথা বলে দিয়েছি, আর উনি তখন আমাদের মেনে নেয়। যাই হোক, আমাকে বেডে করেই আমার রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরই সবাই চলে গেল, আর আনিকার আম্মু তখন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। কিন্তু আনিকা তখনও আমার পাশে দাঁড়িয়ে আছে। আনিকা দাঁড়িয়ে আছে কেন? আমার পাশে বসো। হুম। আচ্ছা আনিকা, তোমার বিরক্ত লাগে না? বিরক্ত? কিন্তু কেন? এই যে এতটা দিন ধরে আমার মতো একটা অচলের পাশে সময় দিচ্ছ। এই একদম উল্টাপাল্টা কথা বলবে না, তাহলে কিন্তু। আচ্ছা আর বলবো না, একটু কাছে আসবে? হুম। আনিকা আমার কাছে আসতে ওর কপালে ভালোবাসার পরও সেঁকে দিলাম, আর তখন আনিকাও আমার কপালে একটা চুমু দিয়েই বলে উঠল, এই পাগলটাকে বড্ড বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, খুব ভালোবাসি। ভালোবাসা কি জিনিস হয়তো আনিকাকে আমার জীবনে না পেলে কখনোই বুঝতে পারতাম না। মানুষ পতিতাদের ঘৃণা করে, কিন্তু মানুষগুলো কেন পতিতা হয়? হয় আমাদের মতো কিছু মানুষদের জন্যই। তবে হ্যাঁ, এই সকল মানুষদেরকে ভালোবাসতে পারলে কখনোই বৃথা যাবে না, কারণ তাদের জীবনে একটু ভালোবাসার আলো ফুটাতে পারলে তারাও সবকিছু ছেড়ে দিয়ে সমাজকে, আপনার আমার জীবনকে সুন্দর করে আলোতে নিজেদের পরিণত করে। ভালোবাসি আনিকাকে, খুব বেশি ভালোবাসি। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।